শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, সো এখন তোমাদের আজকে তো শিডিউল ক্লাস তোমাদের জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং প্র্যাকটিক্যাল, তাই না? জি স্যার। প্ল্যান্ট ব্রিডিং প্র্যাকটিক্যাল, তো তোমাদের এই পর্যন্ত প্ল্যান্ট ব্রিডিং প্র্যাকটিক্যালের কোন সেকশন কভার করা হয়েছে অর্থাৎ কোন টপিকস পড়ানো হয়েছে? স্যার হেটারোসিস এন্ড ইনভিডিকেশনের ম্যাথ করানো হয়েছে, থিওরি পড়ানো হয়েছে। আচ্ছা, হেটারোসিস যদি করা হয়ে থাকে, আজকে আমরা প্রবলেমস অন ভ্যারাইটি টেস্টিং, কিন্তু তোমরা যে প্রবলেম সলভ করেছো, তোমরা কি হাতে কলমে করেছো না শুধু দেখানো হয়েছে? না স্যার, স্যার আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, তারপর আমরা হোমওয়ার্ক করেছি করছি স্যার। কিন্তু এখন তো প্র্যাকটিক্যালের মতোই হওয়া উচিত। তোমাদের সাথে তোমরা যারা আছো, তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো, যাদের কাছে ক্যালকুলেটর আছে। বুঝতে পারছো সবাই? জি স্যার। যাদের ক্যালকুলেটর আছে তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো, কারণ এখানে আমি যে প্রবলেম দিব, এখানে প্রবলেমের রেজাল্ট আমি তোমাদের কাছ থেকে নিব, পরে আমার সাথে আমি রেজাল্ট ক্রস চেক করব। তাহলে বিষয়টা আরো বেশি ইফেক্টিভ হবে, কারণ এই আমরা যেই প্রসেসে আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এখানে তো ইফেক্টিভ টিচিং লার্নিং কিছুই হচ্ছে না সত্যিকার অর্থে। অ্যাটলিস্ট যাতে আমরা কিছু বুঝি, সেই কারণে আজকে আমরা ট্রাই করব যাতে তোমাদের পার্টিসিপেশনটা বেশি থাকে। তাইলে আমি স্ক্রিন শেয়ার, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? বলো। জি স্যার। স্যার আমাদের ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো, অনেক সময় নেটওয়ার্ক কানেকশনের জন্য আমরা মাঝখান থেকে বের হয়ে যেতে পারি, তো স্যার ক্লাসটা রেকর্ড করা থাকলে আমরা সেইটুকু পরে দেখে নিতে পারি। Record on this complete. Recording in progress. Okay. জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আমাদের এক ক্লাস শিডিউল কয়টা পর্যন্ত? কয় ঘন্টা? 2 ঘন্টা। ওকে, সবাই মিউট করে নাও। যখন আমি তোমাদের স্পেসিফিক কোশ্চেন জিজ্ঞেস করব, তখন তোমরা যারা পারো আনমিউট করে তখন কথা বলো। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। Okay, that's fine. So that means we will go for study number 2. Name of the study হবে problems on variety testing. তোমরা প্রথম স্টাডিতে হেটারোসিস এন্ড ইনব্রিডিং ডিপ্রেশন অ্যানালাইসিস করানো হয়েছে। ওই পোরশনে কিভাবে রেপ্লিকেটেড ডাটা, কিভাবে ডিজাইন এক্সপেরিমেন্টের ডাটা অ্যানালাইসিস করতে হয় সেই সম্বন্ধে কিছু ধারণা দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সেইখান থেকে আমরা এখন আজকে স্টাডি হবে প্রবলেমস অন ভ্যারাইটি টেস্টিং। তাহলে প্রথমে আমরা why you should study variety testing. Variety testing আমরা কেন করব? এই ধরনের প্রবলেম কেন সলভ করব? এখন যে ভ্যারাইটি টেস্টিং আমরা করব, এই ধরনের প্রবলেম আমরা কেন সলভ করব? কি সিগনিফিকেন্স? প্রতিটা স্টাডির কিন্তু কিছু না কিছু সিগনিফিকেন্স আছে। যেমন হেটারোসিসের ক্ষেত্রে আমরা জানি যে হেটারোসিস স্টাডি আমরা কেন করলাম? হেটারোসিস স্টাডি আমরা করলাম যখন আমরা দুইটা জেনেটিক্যালি ডিসিমিলার প্যারেন্টের মধ্যে ক্রস করাবো, F1 জেনারেশন পাবো। সেই F1 জেনারেশন প্যারেন্টের চাইতে কতটুকু ভালো অথবা কতটুকু খারাপ, অথবা F2 F3 জেনারেশনে কত পার্সেন্ট ইনব্রিডিং ডিপ্রেশন হচ্ছে, সেই ক্যালকুলেশন করার জন্য, সেগুলি থেকে ধারণা পাওয়ার জন্য পরবর্তীতে যাতে আমার সিলেকশনটা আমি সামনে আগায় নিয়ে যেতে পারি এবং আমার যাতে প্ল্যান ওয়াইজ সিলেকশন আমি দিতে পারি। তো ভ্যারাইটি টেস্টিং এর প্রবলেম আমরা কেন সলভ করব? তোমাদের কোনো আইডিয়া আছে?
আর আমরা যে ভ্যারাইটিটা ডেভেলপ করেছি সেটা আমাদের ডিজায়ারেবল, যে আমাদের যে মানে যেটা আমি চাই সেটা কি মানে আদৌ হচ্ছে আমি এখান থেকে পাবো কিনা সেটা টেস্ট করার জন্য। আচ্ছা ঠিক আছে, তার তুমি মধ্যে ঠিক আছে, আমি ধরে নিলাম তুমি যেটা বলতেছো ভ্যারাইটি ডেভেলপ করলা, ভ্যারাইটি ডেভেলপ করার আগেই তাকে টেস্ট করতে হবে। ঠিকই আছে, ভ্যারাইটি টেস্টিং এর পরে তো আমরা টেস্ট করতেই পারি, কিন্তু সোজা কথা যদি বলি যে ভ্যারাইটি কোন একটা পার্টিকুলার প্ল্যান ভ্যারাইটি বের করতে হলে তাকে আগেই আমাদের টেস্ট করতে হয়। তোমরা হয়তো জানো, তোমাদের অলরেডি কিন্তু ভ্যারাইটি টেস্টিং উজ্জ্বল স্যার করিয়েছে মনে হচ্ছে। তা ওই ভ্যারাইটি টেস্টিং এর ক্ষেত্রে আমরা জানি যখন কোনো প্ল্যান ম্যাটেরিয়াল ভ্যারাইটি হিসাবে রিলিজ দিতে হয় তাহলে বিভিন্ন লোকেশনে ট্রায়াল দিতে হয়, সেই ট্রায়ালের রেজাল্টস আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। ভ্যারাইটি রিলিজ হওয়ার আগেই করতে হবে সেটা। আর ভ্যারাইটি হওয়ার পরে তো তোমরা যেগুলি প্ল্যান এক্সিমেন্ট এমএসসি লেভেলে করবা বিভিন্ন ভ্যারাইটি নিয়ে, তখন তো করবে। তো সোজা কথা কোনো একটা পার্টিকুলার জেনোটাইপে কোন একটা পার্টিকুলার জেনোটাইপ কোন একটা ভ্যারাইটি চাইতে এক্সিস্টিং ভ্যারাইটি চাইতে আমরা জানি সবসময় আমাদের ক্রস কি বলবো যে একটা কিছু স্যাম্পল চেক ভ্যারাইটি আমাদেরকে ইউজ করতে হয়। তুমি কোন কোন সিজনের জন্য কোন ভ্যারাইটি বের করতে চাও, ওই সিজনের ওই একটা বেস্ট ভ্যারাইটিকে তোমার একটা চেক ভ্যারাইটি হিসেবে তোমাকে ইউজ করতে হয়। তো সুতরাং ওই চেক ভ্যারাইটির চাইতে কোনো একটা পার্টিকুলার জেনোটাইপ, আমি যদি মনে করো তুমি ক্রসিং করে একটা প্ল্যান মেটেরিয়াল ডেভেলপ করলে যেটা ফলন খুব বেশি হচ্ছে, এখন কতটুকু বেশি হচ্ছে আবার কতটুকু কম হচ্ছে কোন একটা পার্টিকুলার চেক ভ্যারাইটির সাথে যদি তুমি এখন রেজাল্ট অ্যানালাইসিস করো, তাইলে তুমি বুঝতে পারো যে হ্যাঁ তুমি যে মেটেরিয়ালটা ডেভেলপ করেছো সেটা কতটুকু ভালো অথবা খারাপ। তো সুতরাং এই কারণে আমাদের এই এই ধরনের প্রবলেম সলভ করতে হবে যে আমাদের যে এক্সিস্টিং মেটেরিয়াল আমি ডেভেলপ করলাম তার কতটুকু সিগনিফিকেন্স আছে, অথবা যদি একটা একটা ট্রেডের কথা যদি চিন্তা করি যে ইল পার প্ল্যান এই এক্সিস্টিং ব্যাটারি চাইতে কতটুকু বেশি বা কম সিগনিফিকেন্টলি ডিফার করে কি না, এই বিষয়গুলি অ্যাসেস করার জন্য আমাদের ভ্যারাইটি টেস্টিং এর প্রবলেম সলভ করতে হবে। তো প্রথমে আমরা ভ্যারাইটি কাকে বলে, যে ভ্যারাইটি হলো পার্টিকুলার প্ল্যান্ট জেনোটাইপ সার্টিফাইড বাই সিড সার্টিফিকেশন এজেন্সি। আমরা জানি আমাদের দেশে যদি একটা ভ্যারাইটি ডেভেলপ করতে হয় তাহলে সিড সার্টিফিকেশন এজেন্সির অ্যাপ্রুভাল লাগে। এবং দুই ধরনের ক্রপ আমরা জানি, একটা নোটিফাইড এবং নন নোটিফাইড ক্রপ। নন নোটিফাইড ক্রপের ক্ষেত্রে নোটিফাইড ক্রপের ক্ষেত্রে যেরকম তুমি শুধু ক্লেম করলেই চলবে না, তার সিড মেটেরিয়াল এসসিএ কে দিতে হবে এবং এসসিএ বিভিন্ন রিজিয়নে তাদের ট্রায়াল দিবে। ট্রায়াল দেওয়ার পরে তোমার রেজাল্টের সাথে তার রেজাল্ট তারা কম্পেয়ার করবে। যদি দেখে যে না ইউ হ্যাভ গিভেন দ্য true results and they have show better performance in the existing varieties, then you can apply for EU material can be registered as a variety. তো সুতরাং যদি নোটিফাইড ক্রপ হয় তাহলে তারা বাংলাদেশের যে সিড সার্টিফিকেশন বোর্ড আছে, সিড সার্টিফিকেশন এজেন্সি আছে, তারা টেস্ট করবে। সেটা টেস্ট করার পরে যদি ভালো ফলাফল পায় তাহলে তখন সেটাকে ভ্যারাইটি হিসেবে তারা রিকমেন্ড করবে, গভর্নমেন্ট সেটাকে তখন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ভ্যারাইটি। আর নন নোটিফাইড ক্রপের করতে সেটা রেজিস্ট্রেশন, সেই ক্ষেত্রে তুমি পার্টিকুলার কয়েক বছরের ডাটা দিয়ে তুমি অ্যাপ্লাই করলে সেখান থেকে তুমি তোমার তখন তারা টেস্ট করবে না, তোমার ডকুমেন্টের উপর বেসিস করে তারা একটা তোমাকে সার্টিফিকেট দিয়ে দেবে যে ইউর জেনোটাইপ হ্যাজ বিন রেজিস্টার্ড এজ এ ভ্যারাইটি। তো সুতরাং নন নোটিফাইড ক্রপের ক্ষেত্রে এই ধরনের তো এক্সিস্টিং টেস্টের দরকার হয় না। তো আমাদের বিইউ থেকে আর সম্প্রতি ধানের কোন জাত বের করা হয়েছে? হ্যাঁ এটা কে ডেভেলপ করেছে? আমাদের মাননীয় ভিসি স্যার। উনি কোন ডিপার্টমেন্টের? জেনেটিক্স অফ প্ল্যান্ট ব্রিডিং। জেনেটিক্স অফ না, জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং। ঠিক আছে, ওকে, রাইট। তো আমাদের আরো কিছু ভ্যারাইটি অলরেডি রেজিস্টার্ড হয়েছে, সেটা তোমরা হয়তো পত্রপত্রিকা আরো সামনে পাবে। যেমন আমি নিজে একটা ভ্যারাইটি রেজিস্ট্রেশন, সেটা হলো বাউ টমেটো 1, এবং বিসি স্যার আরো 3টা সরিষার ভ্যারাইটি বের করছে, বাউ সরিষা 1, 2, 3। তো এগুলি অদূর ভবিষ্যতে সেগুলি আরো তোমরা দেখতে পাবে। এবং তোমরা যখন কোভিড-19 এর পরে যখন রেগুলার ক্লাস প্রোগ্রাম শুরু হবে তখন আমাদের ফিল্ড ভিজিট হবে, তখন এগুলি জেনোটাইপ অফ দ্য ভ্যারাইটি গুলি তোমরা সচক্ষে দেখতে পাবে।
যাক ইনের সুযোগতা আমি এটা জানা থাকা দরকার যে বিষয়গুলি যে কি কি ভ্যারাইটি আমাদের প্ল্যান বিডি ডিপার্টমেন্ট কি কি ভ্যারাইটি ডেভেলপ করেছে এগুলি আমরা পরে বলবো। অনেকগুলি ভ্যারাইটি আমরা ডেভেলপ করেছি। সয়াবিনের ক্ষেত্রে ব্রাসিক, সয়াবিনের ক্ষেত্রে আমাদের সোহাগ, G2120, ব্র্যাক ডেভিস, ব্রাসিকার ক্ষেত্রে সম্পদ, সম্বল, বাউ সরিষা 1 2 3, টমেটোর ক্ষেত্রে বাউ টমেটো, দানার ক্ষেত্রে বাউদান 3। তো সুতরাং এই বিষয়গুলি জানা, এগুলি তোমাদের জানা থাকতে হবে, এগুলি তোমাদের চাকরির ইন্টারভিউ থেকে এখন এগুলি আসবে। তো যাক আমরা বলতেছিলাম যে এই যে আমরা ভ্যারাইটি টেস্টিং করব, আমাদের কিছু ডিজাইন অফ এক্সপেরিমেন্ট ফলো করতে হবে, যেগুলি তোমরা লেভেল 2 সেমিস্টার 2 তে মেবি পড়ে আসছো স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট পড়ো নাই তোমরা? জি স্যার। ওকে, ওইখানে পড়ানো হয়েছে যেটা আসলে আমাদের এই যে জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং এর কোর্সগুলি কেন আপার গ্রেডে দেওয়া হয়েছে, কেন লেভেল 4 এ অথবা লেভেল 3 তে, লেভেল 2 তে দেওয়া হয়েছে, বিষয়গুলো যে আমাদের কোর্সগুলি যেহেতু অ্যাপ্লাইড এবং কিছু অ্যাডভান্স সায়েন্স, তাহলে কিছু বেসিক সায়েন্স তোমাদের জেনে আসতে হবে। তো সেইখানে যেই ডিজাইন অফ এক্সপেরিমেন্ট তোমরা স্ট্যাটিস্টিকে করেছো সেইটাই কিন্তু আজকে আমাদের অ্যাপ্লাই করতে হবে, এবং সেইটাই তোমাদের কতটুকু স্মরণে আছে অথবা কতটুকু তোমরা মেমোরাইজ করেছো সেটা কিন্তু আজকে যাচাই হবে। তো সুতরাং কি কি ডিজাইন অফ এক্সপেরিমেন্ট আছে তোমরা দুই একটা ডিজাইনের নাম বলতে পারবে? সিআরডি আর আরবিডি। সিআর আরসিবিডি, সিআরডি, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু এগুলির ফুল মিনিং কিন্তু আমাদের জানতে হবে। কারণ এই যে তোমরা যে 10 মার্চের কুইজ পরীক্ষা দিবে আইদার ক্লাস টেস্টে অথবা ফাইনাল পরীক্ষার আগে, এগুলি কিন্তু তোমার এই ইলাবোরেশন আমরা লিখতে দিব। তাহলে কি কি ডিজাইন, আমি কয়েকটা নাম বলে আরো আছে, এগুলি আমরা এখন যেহেতু কোভিড এ মিনিমাম যতটুকু না জানলেই নয়। তোমরা যেটা বলো সিআরডি হলো কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন, আরসিবিডি হলো র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন, এলএসডি হলো ল্যাটিন স্কোয়ার ডিজাইন, আরো অনেক ডিজাইন আছে। তোমার স্প্লিট প্লট ডিজাইন, স্ট্রিপ প্লট ডিজাইন, ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্টাল ডিজাইন তোমাদের অলরেডি ধারণা দেওয়া হয়েছে। তো অনেক ধরনের ডিজাইন আছে। তো এগুলি হলো বেসিক, সবচাইতে বেশি ইউজফুল এবং সিম্পল ডিজাইনের কথা যদি চিন্তা করি, তোমরা যখন এমএসসি লেভেলে এক্সপেরিমেন্ট করবে বা যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হও না কেন, তখন আইদার সিআরডি অথবা আরসিবিডি ডিজাইনে তোমরা এক্সপেরিমেন্ট করবে। তো সিআরডি হলো কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন। এই কোন ক্ষেত্রে এই ধরনের ডিজাইন ফলো করা হয়? যখন আমরা ল্যাব এক্সপেরিমেন্ট করব, মনে করো আমরা টিস্যু কালচার লেভেলে টিস্যু কালচার এক্সপেরিমেন্ট করব একটা, সেই ক্ষেত্রে আমরা সিআরডি ডিজাইন করব, অথবা যদি পটে এক্সপেরিমেন্ট করি সিআরডি ডিজাইন করব। আরসিবিডি ডিজাইন হলো যখন আমরা মাঠে যখন কোনো এক্সপেরিমেন্ট করব, সেটা অবশ্যই আমরা আরসিবিডি ডিজাইন, মিনিমাম আরসিবিডি ডিজাইন। আরসিবিডি ডিজাইন হলো র্যান্ডমাইজ কমপ্লিট ব্লক ডিজাইন। আমরা বলছি এখানে প্রতিটা কোন একটা পার্টিকুলার ল্যান্ডকে আমরা বিভিন্ন ব্লকে ভাগ করবো, ওই ব্লকগুলিতে পরে আমরা সাব ব্লকে ভাগ করবো, ওইগুলিতে আমরা বিভিন্ন ভ্যারাইটাল ট্রিটমেন্ট দিতে পারি, অথবা তোমাদের স্পেসিফিক ট্রিটমেন্ট আছে সেগুলো আমরা এলোকেট করতে পারি। সেগুলি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের বিষয়, এগুলি জাস্ট এখন জানা থাকলো, বা এগুলি আমরা ফার্দার তোমাদের এগুলি বাস্তবেই করতে হবে যখনই তোমরা আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করে এমএসসি শুরু করবে। তো সুতরাং আমরা 2-3টা বেসিক ডিজাইনের নাম বললাম, আর অনেক ডিজাইন আছে, সেগুলো তোমরা শিখে নেবে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা যে মিন সেপারেশন প্রসিডিউর, আমরা যে আজকে ভ্যারাইটি টেস্টিং করব, আমি প্রবলেমে যাওয়ার আগে কিছু বেসিক আলোচনা করে নিচ্ছি যে বিষয়গুলো আমাদের জানা দরকার, যে কিভাবে আমরা করব, কি করব, অথবা কি সিগনিফিকেন্সটা কি। আসলে আমরা যে ভ্যারাইটি টেস্টিং করব, এখানে মনে করো সাপোজ তোমার কাছে 10টা প্ল্যান্ট ম্যাটেরিয়াল আছে অথবা 10টা ভ্যারাইটি আছে, এখন এই 10টা ভ্যারাইটির মধ্যে কে সবচেয়ে ভালো, কে সবচেয়ে খারাপ, সেই বিষয়গুলি তোমাকে সিগনিফাই করতে হবে, অথবা তোমাকে সেগুলি ডিটারমাইন করতে হবে। তো এখন যদি এগুলি ডিটারমাইন করতে যাই, তাহলে আমরা বিভিন্ন ভাবে আমরা মিন সেপারেশন করতে পারি। একটা ওয়েল ইউজফুল মেথড হলো এলএসডি, লিস্ট সিগনিফিকেন্ট। দেখো এলএসডি কিন্তু দুইটা, এলএসডি রেটিং স্কোয়ার ডিজাইন হয় অথবা লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স টেস্ট হয়। আবার ইদানিং কিন্তু এক ভয়ঙ্কর মাদকের নাম অলরেডি তোমরা শুনেছো, সেটার নামও কিন্তু এলএসডি, তাই না? জি স্যার, প্রাইভেটের ছেলেপেলেরা বেশি খায়। রাইট, সেটাই। শুধু প্রাইভেটের দোষ দিয়ে লাভ নেই, ঠিকই বলছো। ওইখানে তো যেহেতু এক্সপেন্সিভ, আর ওইখানে তো পড়াশোনা করে ওই ফ্যামিলির ছেলে পেলে, যাদের জন্য টাকা পয়সা কোনো বিষয় না বিষয়টা। তো সুতরাং এইটা নতুন একটা মাদক আছে, সুতরাং সবাই আমরা সেইভাবে
মাদক থেকে দূরে থাকবে তোমরা সবাই, সেটা হলো সবচেয়ে কি বলবো যে পড়াশোনার চাইতে এই সুস্থ লাইফ লিড করা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সুতরাং আমরা বলতেছিলাম যে লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স টেস্ট, এবং আরো আছে আমরা বলছি ডানকানস মাল্টিপল রেঞ্জ টেস্ট, ডিএমআরটি, টুকিস ডব্লিউ টেস্ট, আরো অনেক টেস্ট আছে। সোজা কথা যে আমরা বলছি যে এইখানে যে আমরা ডিজাইনার এক্সপেরিমেন্ট করব, এই ক্ষেত্রে আমরা শুধু দুইটা বেসিক মেথড ফলো করব। একটা হলো র্যান্ডমাইজ কমপ্লিট ব্লক ডিজাইন আরসিবিডি, এবং আমরা করব লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স টেস্ট। অর্থাৎ আমরা যে 5টা জেনোটাইপ অথবা 5টা ভ্যারাইটি তাদের মিনের মধ্যে কোনো সিগনিফিকেন্ট পার্থক্য আছে কিনা সেটা আমরা ডিটারমাইন করব। তো সুতরাং এই ধরনের কাজগুলি আমাদের আজকে পরবর্তীতে যে আমরা প্রবলেমে আসবো তার আগে আমরা কিছু জেনে নিচ্ছি। আর হোয়াই ডু মিন বাই 5% লেভেলে and 1% level of significance? তোমাদের অলরেডি কিন্তু হায়াটারোসিস পড়ানো হয়েছে। তো এখানে 5% and 1% level of significance বলতে তুমি কি বুঝো? বলো। স্যার 5% আর 1% পর্যন্ত যদি এরর হয় সেটাকে আমরা মানে কাউন্ট করে নিব আর কি। 5% বা 1% পর্যন্ত এররটাকে আমরা নরমাল ধরবো। না না, বিষয়টা কিন্তু বলো। এটা বোঝাই হচ্ছে যে 5% লেভেল অফ সিগনিফিকেন্স বোঝাচ্ছে যে 95% সম্ভাবনা আছে আমাদের যে অল্টারনেটিভ হাইপোথিসিস আছে সেটা অ্যাকসেপ্টেবল হয়। স্যার 5% বলতে বোঝাচ্ছে যে যদি আমরা 100 বার এক্সপেরিমেন্ট করি তাহলে 95 বারে ভেরিয়েশন পাবো, 5 বার পাবো। আচ্ছা হ্যাঁ, কি বলতেছিলে? পরের জন কি বললে সেটা আবার বলো। স্যার 5% লেভেল অফ সিগনিফিকেন্স বলতে বোঝাচ্ছে 100 বার যদি এক্সপেরিমেন্টটা করা হয় রিপিটেডলি তাহলে 95 বারই হচ্ছে ভেরিয়েশন পাবো, 5 বার ভেরিয়েশন পাবো না। হ্যাঁ ঠিকই আছে, মোরলেস কাছাকাছি। যে এটা হলো একটা কনফিডেন্স লিমিট আর কি 5%। যেটা আমরা অন্যভাবে বলতে পারি যে যদি সকল কন্ডিশন ঠিক থাকে তাহলে একটা এক্সপেরিমেন্ট যদি 100 টাইমস রিপিট করা, এটা বলতে হবে যদি সকল কন্ডিশন ঠিক থাকে, সব কন্ডিশন যদি ঠিক থাকে একই থাকে, তাহলে একটা এগ্রিকালচার এক্সপেরিমেন্ট যদি আমরা 100 টাইমস রিপিট করি তাহলে 95 টাইমস সেম রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে, 5 বার ভিন্ন রেজাল্ট পাওয়ার সম্ভাবনা। আর 1% লেভেল অফ সিগনিফিকেন্স বলতে কি বোঝায়? বার সেম রেজাল্ট হবে, রাইট। আর যদি একবার হচ্ছে রাইট, যদি অন্যান্য সকল কন্ডিশন ঠিক থাকে, কোনো একটা এক্সপেরিমেন্ট যদি আমরা 100 টাইমস রিপিট করি তাহলে 99 টাইমস আমরা সেম রেজাল্ট পাবো, একবার ভিন্ন রেজাল্ট পাওয়ার সম্ভাবনা। তাহলে কনফিডেন্স লেভেল কোনটা বেশি? 1% লেভেল। এখন একটা এক্সপেরিমেন্ট যদি 1% লেভেলে সিগনিফিকেন্স হয় তাহলে সেটা কি 5% লেভেলে সিগনিফিকেন্ট? ইয়েস স্যার। জি স্যার। রাইট। হ্যাঁ, এটা বুঝতে হবে যে 1% লেভেলে সিগনিফিকেন্ট হওয়া মানে কি সে 5% কে এক্সিড করে 1% এ কিন্তু আসছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমরা অনেক সময় তোমার বিভিন্ন কি বলবো যে সাইন্টিফিক ডাটাতে দেখবে যে 1 স্টার 2 স্টার 3 স্টার এগুলি দিয়ে কি মিন করে, এগুলি তার হলো কনফিডেন্স লেভেল, অথবা তোমার এইগুলি দিয়ে আমরা বুঝি যে এক্সপেরিমেন্ট আসলে কতটা প্রিসাইজ করা হয়েছে, অথবা যে রেজাল্টটা কতটা সিগনিফিকেন্ট মিনিং বের করতেছে। তো সুতরাং 0.1% এর লেভেল সিগনিফিকেন্ট মানে সে 5% 1% লেভেল অলরেডি এক্সিড করেছে। সুতরাং এই বিষয়গুলো বুঝতে হবে। বিষয়টা এরকম, যদি আমাদের মনে করো যে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ঢাকা যাব, তাইলে যদি 5% লেভেল যদি হয় মাসকান্দা আর 1% লেভেল যদি হয় ঢাকা, তো তাইলে এখন আমি যদি ঢাকা যাই তাহলে মাসকান্দা দিয়ে তো আমার ঢাকা যাইতে হবে, অন্যদিকে ঢাকা যাওয়া তো আমার রাস্তা নাই, তাই না? তো সুতরাং 5% এ
1% যাওয়া মানে কি 5% ওবি এক্সিড করা, এটাকে তোমাদের বুঝতে হবে, কারণ পরবর্তীতে প্রবলেমে কিন্তু আমাদের এই বিষয়টা আসবে, আমি পরেই যখন অ্যাপ্লিকেশন তখন বুঝতে হবে এই বিষয়টা। তো যাক এনিহাউ এটা সিম্পল দ্বারা আমরা আরো পড়বো লেভেল অফ সিগনিফিকেন্স কি, টেস্ট অফ সিগনিফিকেন্স কি, ডিগ্রিস অফ ফ্রিডম কি, এই বিষয়গুলির সম্বন্ধে তোমাদের ধারণা থাকা উচিত, কারণ এগুলি কিন্তু ভাইভাতে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আরেকটা বিষয় আমরা করব সেটা হলো এফ টেস্ট। এফ টেস্ট আমাদের যে ডাটা আমরা অ্যানালাইসিস করব এনোভা টেবিল থেকে, সেটাকে কিন্তু এফ টেস্ট করতে হবে, যেটা তোমরা আগে বলা না। এফ টেস্ট মানে কি? an f statistics is the ratio of the two variance or technically two mean square। আসলে এফ টেস্ট যে আমরা করব, এখানে আমরা এফ টেস্ট কেন করব সেটা পরে আসতেছি। analysis of variance test uses f test to statistically assess the equality of means when you have three or more groups। এখন তুমি যদি এক বা একাধিক ডাটা গ্রুপ থাকে অথবা ভেরিয়েবল গ্রুপ থাকে অথবা কোনো পার্টিকুলার আমাদের কাছে এক বা একাধিক ভ্যারাইটি থাকে, সেই ভ্যারাইটি মিনের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেই সম্বন্ধে একটা আগে থেকেই আমরা ধারণা পেতে পারি। An F statistic is the ratio of the two variances and it was named after Sir Ronald Fisher। তোমরা জানো F test মানে ফিশার টেস্ট, এই সায়েন্টিস্ট অথবা এই বায়োমেট্রিশিয়ান অনেক টেস্ট আমাদেরকে এস্টাবলিশ করে গেছে। তো সুতরাং F টেস্ট আমরা আজকে আমাদের এক্সপেরিমেন্ট ভ্যালিডেশন কে F টেস্ট করব, সেখান থেকে আমরা বিষয়গুলি বোঝার চেষ্টা করব। তো প্রথম যে এক্সপেরিমেন্টটা তোমাদেরকে আমরা আজকে শিখবো সেটা হলো প্রবলেম 1 গ্রেন ইল্ডস kg per plot of 6 varieties which obtained from a RCD trial are given below, analyze the data and compare the varieties for their yield performance। যখন তোমার এইরকম তুমি যখন কোনো তোমার ভ্যারাইটি অথবা তোমার পার্টিকুলার জেনোটাইপে এসসিএ কে দিবে, তখন তুমি শুধু কোড নাম্বার দিবে, তাদেরকে কিন্তু তুমি ভ্যারাইটির নাম কিছু আগে থেকে বলবে না। তো কোড নাম্বার মনে করো তোমার এখানে 5টা তোমার এখানে তোমার নিজের জেনোটাইপ ডেভেলপ করে, আর একটা মনে করো যে ভ্যারাইটি, তাহলে B1 আমরা B1 B2 B3 B4 B5 and B6 দিয়ে আমরা এই এক্সপেরিমেন্টটা এরকম একটা ডিজাইনে আরসিবি ডিজাইনে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। সেখানে ছিল 4টা রেপ্লিকেশন B1 B2 B3 B4, মানে এখানে ব্লক আমরা জানি যে আরসিবি ডিজাইনে এক একটা ব্লক মানে এক একটা রেপ্লিকেশন। তাহলে এই ধরনের এক্সপেরিমেন্টের ডাটা আমরা কিভাবে অ্যানালাইসিস করব? তো সুতরাং তো আগে প্রথমে তোমরা ডাটাগুলি লিখে ফেলো। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসছো। যদি খাতা কলম নিয়ে বসে থাকো তাহলে প্রথমে তোমরা এই এক্সপেরিমেন্টের ডাটাগুলি তুলে ফেলো এবং হ্যাঁ বলো। তোমরা কি কাজ করছো? জি স্যার। ওকে, এট লিস্ট কি কয়েকজন যদি এইখানে কি বলবো আমি যে অ্যাক্টিভলি এই কাজটা করে থাকো, তাইলে যারা শিখবে তাদের কাছ থেকে বাকিরা শিখে নিতে পারবে। আর একটা বিষয় স্পষ্ট করে বলে দেয় যে তোমাদের যে ফাইনাল পরীক্ষায় ভ্যারাইটি টেস্টিং থেকে প্রবলেম অবশ্যই থাকবে। একটা সেটে ম্যান্ডেটরি ভ্যারাইটি টেস্টিং থেকে প্রবলেম থাকবে। সুতরাং এইখানে ওমিট করার মতো কোনো স্কোপ আমাদের নাই, এবং বিষয়গুলি অলরেডি তোমরা লেভেল 2 তে পড়ে আসছে কিভাবে ডাটা অ্যানালাইসিস করতে হয়। অন্যান্য যারা নাকি অপশনাল কোর্স করছে ক্রপ বটানিতে, সেখানে কিন্তু এই ধরনের অ্যানালাইসিস করা হয়েছে, জানি না কতটুকু শিখেছো। কিন্তু ফাইনালি আমাদের ফাইনালের এই প্ল্যান ব্রিডিং প্র্যাকটিক্যাল কোর্সে এটা আমাদের করতে হবে এগুলি। তো তোমরা সবগুলি ডাটা আগে তুলে ফেলো, তারপরে আমরা অ্যানালাইসিসের দিকে আগাবো। তোলা হয়েছে? জি স্যার। এটা যদি তুলে থাকো তাহলে পরে প্রবলেমটার এরিয়া ডাটা তুলে নাও, এটা তোমরা নিজেরা করবে। প্রথমটা আমি আজকে করে দিব, এইটা ডাটা তুলে নাও।
আসসালাম, এই তো আছে মোটামুটি। তাইলে এখন তুমি ডাক্তারের সাথে কনসাল্ট করো, ডাক্তারের সাথে দেখা করো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। যাও যাও তুমি ইয়া করো। হ্যাঁ হ্যাঁ, আর সেটা হ্যাঁ, এটা এখন তো যেহেতু অ্যানালাইসিস তুমি নিজেও করতে পারবা, তা আগে ট্রিটমেন্ট, আগে পরে অন্য কিছু। ঠিক আছে, গুরুবার কিছু নাই, ডাক্তারের কাছে যাও, অ্যাপয়েন্টমেন্ট নাও, একটু সাবধানে চলাফেরা করে আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওটার কিছু নাই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, তোমরা কমপ্লিট করেছো? ওকে, এটা তোমরা একটা স্ন্যাপ নিয়ে রাখা দিতে পারো, পরবর্তীতে তোমরা তুলে নিতে পারবে। ঠিক আছে, তোমরা একটা স্ক্রিন থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিও, পরবর্তীতে তোমরা এটা নিজেরা যখন সলভ করবে তখন সেটা দেখতে পারবে। তো আমরা প্রথমে আমাদের যে টার্গেট প্রবলেম 1 সলভ করবো, সেটা আমরা প্রসিড করব। ঠিক আছে, ওকে স্যার। ওকে ওকে, প্রবলেম 1 ছিল আমাদের এইটা। প্রবলেম 1টা যে আমরা কিভাবে শুরু করব, প্রবলেম 1 লেখা সলিউশন লিখে শুরু করবা, যে কি করতে হবে, আমাদের কি ছিল। তোমরা এখন হাতে কলমে করবে। প্রথম হলো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে বের করতে হবে যে এখানে আমরা বলছি যে 6টা ব্যারিটি ছিল, 4টা ব্লক ছিল। প্রথমত তোমরা বের করবা, তোমাদের কি মনে আছে কিনা আমি জানি না, তোমরা যখন ভ্যারাইটি টেস্টিং অথবা ডিজাইন অফ এক্সপেরিমেন্টের ডাটা যখন অ্যানালাইসিস করতে হয়েছিল, তখন আমরা আমাদের যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হলো আমরা প্রথম বের করব রো টোটাল এবং কলাম টোটাল। তাইলে রো টোটাল যদি এবং কলাম টোটাল যদি আমরা বের করি, তাহলে এই পাশে তোমরা একটা কলাম দিয়ে লেখো টোটাল, এবং এই B6 এর নিচে আরেকটা কলাম দিয়ে লেখো টোটাল। তাহলে এটা হবে আমাদের B1 এর এই ভ্যালুগুলি সবগুলো হবে এইটার কলাম টোটাল, আর B1 এর এই বরাবর অর্থাৎ সারি বরাবর সেটা হবে রো টোটাল। তাহলে এইখান থেকে এই পাশে একটা নতুন কলাম দাও, সেটা হবে টোটাল। নিচে B6 এর নিচে আরেকটা কলাম দাও, সেটা হবে টোটাল। তারপরে এইদিকে টোটালের পরে এই পাশে আরেকটা কলাম দিয়ে লেখো মিন।
অর্থাৎ আমরা মিন বের করবো, মিন বের করে সেখান থেকে আমরা মিন সেপারেশন করব। তাহলে প্রথম তোমরা বের করো তোমার রো টোটাল, অর্থাৎ B1 এর টোটাল বের করে এই জায়গায়, B2 টোটাল, B3 টোটাল, B4 টোটাল, B5 টোটাল এন্ড B6 টোটাল বের করো। এবং অন্যরা পরবর্তীতে বের করো এই B1 কলাম টোটাল, B2 কলাম টোটাল, B3 কলাম টোটাল এবং B4 কলাম টোটাল। সবার শেষে যে জায়গায় বের হবে সেটা হবে গ্রান্ড টোটাল। তো গ্রান্ড টোটাল কত আছে সেটা তোমরা আমাকে একজন বলো, অথবা প্রতিটা ইন্ডিভিজুয়াল কলাম টোটাল অথবা রো টোটাল যদি বের করে থাকো সেটা আমরা পরবর্তীতে তোমাদের কাছ থেকে রেজাল্ট নিব আমি। স্যার 70.2। ওকে, ওইটা বিট রাইট, যে 70.2 বলেছো, দ্যাটস ওকে। আমি বলবো এখন আমি রেজাল্টটা দেখাচ্ছি। যারা করো নাই, যারা এট লিস্ট লিখে নাও এট লিস্ট। রাইট, তাহলে দেখো রাইট 70.2 এর দেখো আমিও। সুতরাং আমরা যদিও একটা প্রবলেম সলভ করব, আমরা একটা থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যদি ইফেক্টিভ টিচিং এন্ড লার্নিং হয় তোমরা তাহলে বুঝো 70.2 রাইট। তাহলে দেখো এবার তাহলে তোমরা যারা করো নাই তারা এট লিস্ট রেজাল্ট গুলো লিখে নাও। B1 এর রো টোটাল হবে 10.24, B2 তোমাদের রেজাল্ট অবশ্যই যারা 70.2 বলছো মিলবে, B2 11.46,
B3 13.57, B4 16.17, B5 9.15 and B6 9.61. আমরা যদি এইটার টোটাল যোগ করি সেটা হবে 70.2, অথবা আমরা যদি এখানে কলাম টোটাল করি তাহলে ফার্স্ট B1 কলাম টোটাল হলো 17.61, B2 কলাম টোটাল 18.13, B3 কলাম টোটাল 16.85 and B4 কলাম টোটাল 17.61. এইটার যোগফল 2। তুমি কলাম টোটাল করো অথবা রো টোটাল করো, যাই করো না কেন, সেটার যোগফল যদি 70.2 করো হয় তোমার রেজাল্ট, তাহলে বুঝবে যে দ্যাটস ওকে, ইউর প্রবলেম ইজ ওকে, সো উই ক্যান প্রসিড। ইন দ্য মিন টাইম উই উইল, আমরা মেইনগুলি বের করে রাখবো, যেহেতু আমরা বলেছি প্রথমেই যে আমাদের আসল উদ্দেশ্য হবে মিনস প্রিপারেশন করা। এই ভ্যারাইটি গুলি যে আমরা ডাটা পেলাম, এই মিন গুলি একটা মিন আরেকটা মিন থেকে সিগনিফিকেন্টলি ডিফার করে কি না, কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমরা বের করবো। তাহলে এই ক্ষেত্রে আমরা মিন গুলি বের করে রাখলাম। B1 এর যেহেতু এখানে 4টা ব্লকের ডাটা, চাইলে আমরা এটাকে এই টোটাল গুলিকে আমরা 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে সেক্ষেত্রে আমরা মিন পাবো 2.56, 2.87, 3.37, 4.04, 2.29 and 2.40। এইখানে বুঝতে কারো কোনো অসুবিধা আছে? ইটস আ বেসিক অফ এবিসি। আমরা বলবো যে আমরা যে অঙ্ক যে জানি এবিসি, যে বেসিক, এখানে কোনো অ্যাপ্লাই কোনো নলেজ আমরা এখনো কাজে লাগাই না, সুতরাং এটা না বুঝার কোনো কারণ আছে বলে আমি মনে করি। ঠিক আছে, ওকে, সো উইল প্রসিড নেক্সট। সুতরাং যারা অ্যাট লিস্ট ক্যালকুলেটর নিয়ে বসছো, যারা করতেছো দ্যাটস ফাইন, যদি করতে থাকো তাহলে এখানে যদি করতে পারো পরীক্ষায় করতে পারো। এখানে কিন্তু কনফিডেন্স, আমি আবারও বলবো, ফাইনাল ইয়ারে সবচাইতে ভালো রেজাল্ট করার স্কোপ হলো প্র্যাকটিক্যাল ইন প্ল্যান বিল্ডিং কোর্স, আবার সবচাইতে খারাপ করার সহজ কোর্স হলো প্র্যাকটিক্যাল প্ল্যান বিল্ডিং কোর্স। তো সুতরাং আমি বলবো যে ইউ হ্যাভ টু মাইট বি সিরিয়াস রিগার্ডিং দিস। তোমাদের ভালো স্কোর করতে হলে এই কোর্সকে এমফাসিস দিতে হবে, আর যদি এমফাসিস না দেওয়া তাহলে এইটাই তোমাদের ফেল করার জন্য কারণ হয়ে দাঁড়াবে। তো যাক, আমি চাইবো যে তোমরা সবাই ভালোভাবে শিখে নিবে, যদিও আমাদের সিচুয়েশন, সব পরিস্থিতি আমাদের অনুকূলে নাই, তারপর আমরা চেষ্টা করছি। তো সুতরাং আমরা যখন এটা পেয়ে গেলাম, এখন পরবর্তীতে আমরা প্রসিড করবো। অলরেডি এই ধরনের প্রবলেম তোমরা হাইড্রোসিসে করেছো, তাহলে পরবর্তীতে আমরা গ্র্যান্ড টোটাল আমরা পেয়েছি। তারপর আমরা, তোমাদের যদি মনে আছে কিনা আমি জানি না, গ্র্যান্ড টোটালের পর আমরা কি বের করব? কারেকশন ফ্যাক্টর। রাইট, কারেকশন ফ্যাক্টর জিটি স্কয়ার বার। তোমরা যদি এইটা রিকল করতে হবে, লেভেল 2 স্ট্যাটিস্টিক ক্লাসকে তোমরা ব্রেনকে রিকল করো এখন, যে আমরা কি করেছি। কারেকশন ফ্যাক্টর আমরা বের করব জিটি স্কয়ার বাই এন, যেটা গ্র্যান্ড টোটাল স্কয়ার, তার এন মানে নাম্বার অফ অবজারভেশন। এখানে আমাদের 24টা, তোমরা দেখো ডাটা গুনে 24টা অবজারভেশন ছিল, তাহলে আমরা কারেকশন ফ্যাক্টর বের করে ফেললাম 205.34। তারপরে কি বের করব? টোটাল সাম স্কয়ার। টোটাল সাম স্কয়ার। টোটাল সাম স্কয়ার। এইবার তাহলে টোটাল সাম স্কয়ার তোমরা করো, একজন ভ্যালু বলো, তারপরে আমার ভ্যালুর সাথে জাস্টিফাই করো। টোটাল সাম স্কয়ার বলতে আমরা কি মিন করেছি, যদি সিম্পলি বলি, টোটাল সাম স্কয়ার হলো যতগুলো ভ্যালু আছে তার সেই ভ্যালুগুলোকে স্কয়ারের যোগফল মাইনাস সিএফ, তাই না? এখানে 24টা ভ্যালু ছিল, ক্যালকুলেটরে 24টা ভ্যালু ইনপুট করার পরবর্তীতে স্কয়ারে যদি সামেশন স্কয়ার আছে, তোমাদের ক্যালকুলেটরে রিকল করতে হবে। দেখো কত নম্বরে দেওয়া, 1 2 3, আমি জানি না, এক এক ধরনের ক্যালকুলেটরে এক এক রকম। তো রিকল যদি করো সামেশন স্কয়ার, তাহলে এই টোটাল সাম স্কয়ার কত হয় সেটা তোমার বের হবে। সেখান থেকে যদি আমরা কারেকশন ফ্যাক্টর বিয়োগ দেই, তাহলে সেটা হবে আমাদের টোটাল সাম স্কয়ার। তাহলে টোটাল সাম স্কয়ার ভ্যালু যে কেউ আমাকে একজন বলো, তারপর আমরা সামনে প্রসিড করব।
স্যার 215.24 এরকম আসছে স্যার। এরকম আসলে বলবে না, কনফিডেন্ট আবার বলছি, কনফিডেন্টলি বলতে হবে। এইখানে কিন্তু আমরা বলছি যে এই প্র্যাকটিক্যাল ক্লাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো ক্যালকুলেটর ইউজ করা। এটা কিন্তু তোমরা ছাত্র অনেকে এক একদিন এক এক ধরনের ক্যালকুলেটর নিয়ে আসবে, আমি বলবো না, তোমরা রেগুলারলি যে ক্যালকুলেটর ইউজ করো প্রতিদিন ওই ক্যালকুলেটর নিয়ে আসবে, এবং নিজের অবশ্যই একটা ক্যালকুলেটর লাগবে যে কোনো সময় চাকরি পরীক্ষা থেকে। তো সুতরাং আমরা দেখি যে কত আসছে। অন্য কেউ বেলে বলবে, একজন তো বললো একটা বেলু পাইলাম আমরা, অন্য কেউ বলবে। স্যার 215.25। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কত আসছে। 9.91। স্যার এটা ঠিক আছে স্যার। রাইট, এইটা ঠিক আছে 9.91। আমরা বলছিলাম টোটাল সমস্যা, হ্যাঁ যে ভ্যালুটা আসবে তার থেকে কিন্তু মাইনাস দিয়ে বাদ দিলে সেটা টোটাল সমস্যা উচিত। তাহলে আমরা কিভাবে সূত্রটা লিখছি দেখলো, আমাদের যে ভ্যালুগুলি ছিল 2.52 থেকে আমরা যদি দেখি, এই যে এখান থেকে এইটার থেকে শুরু করে এই যে 24টা ভ্যালু তার স্কয়ার মাইনাস সি এর, তাহলে দেখো আমরা কিন্তু সূত্রটা এইভাবে লিখেছি। দেখো যে 2.52 স্কয়ার যোগ এভাবে যত সর্বশেষ ভ্যালুটা ছিল দেখো 2.25, তাহলে এখানে 24টা ভ্যালু, তো 24টা ভ্যালুর স্কয়ার যোগফল মাইনাস সি এর, এটা হবে 9.91। একজন যেহেতু 9.91 বলতে পারছো, আই এম হ্যাপি যে না তোমরা তাহলে প্রবলেমটা করছো। তো সুতরাং এই যে টোটাল সমস্যা হলো 9.91। তারপরে আমরা কি বের করব? টোটাল সমস্যার পরবর্তীতে আমাদের কি সমস্যা? হ্যাঁ, জেনোটাইপের সাম অফ স্কয়ার। জেনোটাইপ সাম অফ স্কয়ার, রাইট। আইদার জেনোটাইপ অথবা ভ্যারাইটি সাম স্কয়ার। তো জেনোটাইপ সাম স্কয়ার ঠিকই বলছো তুমি। এই জেনোটাইপ সাম স্কয়ারের সূত্রটা কি হবে, কিভাবে করবে তুমি? কোন ভ্যালুগুলোকে জেনোটাইপ সাম স্কয়ার, তাহলে যতটা জেনোটাইপ টোটালের যে জেনোটাইপ মানে B1 একটা জেনোটাইপ, B2 আর একটা জেনোটাইপ, তাহলে এই B1 টোটাল, B2 টোটাল, B3 টোটাল, B4 টোটাল, B5 টোটাল আর B6 টোটাল, এই ভ্যালুগুলি স্কয়ারের যোগফল ডিভাইডেড বাই কি হবে, নাম্বার অফ মানে ব্লক অ্যাপ্লিকেশন নাম্বার মাইনাস সিএফ মানে কারেকশন ফ্যাক্টর। হ্যাঁ, মাইনাস কারেকশন ফ্যাক্টর, রাইট। তাহলে একটু এই ভ্যালুটা কত হয় সেটা আমাকে বলো দেখি একটু। স্যার 9.12। 9.12 দেখি তাহলে। 9.13 দশমিকের পরে তুমি যদি তোমার ক্যালকুলেটরকে দুই ঘর ফিক্স করে দাও তাহলে সেটা 9.13 আসার কথা। ঠিক আছে, তাহলে দেখো ভ্যারাইটি আমি পরবর্তীতে বের করবো ব্লক সাম স্কয়ার, যদি আমি অলরেডি দেখিয়ে ফেলেছি ব্লক সাম স্কয়ারটা কিভাবে আমরা বের করব। আর তুমি এগুলি বুঝতে হবে যে বিষয়গুলি কি, কোনটা তোমার টেবিলে কি দেওয়া আছে, আমার টেবিলে
দেওয়া আছে ভ্যারাইটি, এই জন্য আমি লিখছি ভ্যারাইটি সাম স্কয়ার। যদি আমার টেবিলে দেওয়া থাকতো জেনোটাইপ তাহলে আমরা লিখতাম হলো জেনোটাইপ সাম স্কয়ার। আমার টেবিলে এখানে দেওয়া আছে ব্লক, এই জন্য লিখছি আমি ব্লক সাম স্কয়ার। আর এখানে ব্লক না যদি রেপ্লিকেশন দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম হলো রেপ্লিকেশন সাম স্কয়ার। আমরা বলছি রেপ্লিকেশন আর ব্লক একই কথা, কারণ আরসিডি ডিজাইনে এক একটা ব্লকই একটা রেপ্লিকেশন। আর ভ্যারাইটি সাম স্কয়ার আমরা বলছি যে জেনোটাইপ থেকে ভ্যারাইটি হয় যেহেতু, সুতরাং এটা ভ্যারাইটি জেনোটাইপ। যদি এখানে ভ্যারাইটি B1 B2 B3 আমরা বলে দিয়েছি তাহলে ভ্যারাইটি সাম স্কয়ার। তো এখানে ভ্যারাইটি সাম স্কয়ার আমরা বলছিলাম যে ভ্যারাইটির যে প্রতিটা ভ্যারাইটির যে চারটা তোমার কি বলবো যে 10.24 যে আমরা দেখি কোথায় ছিল 10.24, আমরা বলছিলাম যে দেখো এই ভ্যারাইটির যতগুলি টোটাল যোগফল অথবা চারটা এক্সপ্রেশন তার যে যোগফল ছিল সেই ভ্যারাইটি টোটাল গুলিকে আমরা যদি ভ্যারাইটি সাম স্কয়ার বের করতে চাই, তো ভ্যারাইটির যে টোটাল গুলি আছে এই B1 to B6 তাদের ভ্যালুগুলি স্কয়ার ডিভাইডেড বাই দিব আমরা রেপ্লিকেশন অথবা ব্লক। তাহলে আমাদের ব্লক ছিল 4টা D - CF, তাহলে এটাই আমরা দিয়েছি। এখন দেখো যে ভ্যারাইটি সাম স্কয়ার ইকুয়াল টু প্রতিটা ভ্যালুর 6টা ভ্যালু ইন্ডিভিজুয়াল স্কয়ার ডিভাইডেড নাম্বার অফ রেপ্লিকেশন। আমাদের রেপ্লিকেশন কত হলো 4 - CF, এগুলো 9.13। তাহলে ব্লক ও সাম স্কয়ার এখন তাহলে তোমরা বের করো। অলরেডি যদি আমি ভ্যালুটা বের করে দিছি, স্যার 0.133 আসছে। হ্যাঁ তাহলে আমরা সবগুলি কম্পোনেন্ট পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করব? তাহলে সবার শেষে কি বের করব? এরর সাম। রাইট, তাহলে এরর সাম স্কয়ার কত হয় আমাকে বলো এটা। এরর সাম স্কয়ার আমরা কিভাবে বের করব? সূত্রটা কি হবে? স্যার টোটাল সাম অফ স্কয়ার থেকে দুইটা বিয়োগ করব, ব্লক সাম অফ স্কয়ার আর ভ্যারাইটি। রাইট। স্যার 0.65 0.65 তাহলে এরর সাম স্কয়ার কত আসলো দেখি, সেটা হলো 0.65। ঠিক আছে, অর্থাৎ তোমরা যেটা বলছিল যে টোটাল সাম স্কয়ার আমরা দিব ভ্যারাইটি সাম স্কয়ার এবং তোমার ব্লকের সাম স্কয়ার যদি বিয়োগ দেই তাহলে সেটা হলো 0.65। তাহলে দেখো
অ্যানোভা টেবিল সাজাতে যে কম্পোনেন্ট গুলি লাগে সবগুলি আমরা কিন্তু পেয়ে গেলাম, তাই না? স্যার হ্যাঁ, অ্যানোভা টেবিল সাজাতে যে কম্পোনেন্ট গুলি দরকার আমাদের টোটাল সাম স্কয়ার শুরু করে যে জিরোর সাম স্কয়ার পর্যন্ত আমরা পেয়ে গেছি। সুতরাং আমরা এখন একটা অ্যানোভা টেবিল সাজাতে পারবো। তাহলে এখন তোমরা একটা অ্যানোভা টেবিল সাজাও এরকম করে। অ্যানোভা টেবিল লিখে সোর্সেস অফ ভেরিয়েশন, ডিগ্রিজ অফ ফ্রিডম, এসএস, এমএস, এফ ক্যালকুলেটেড, এফ টেবুলেটেড, ভ্যারাইটি, লগ, এরর, তারপর নিচে নোট লেখো। পরবর্তীতে আমরা এইখানে এইটা দিয়ে কি মিন করে আমরা কি বুঝাতে দিয়েছি সেটা আমরা এখন তোমাদেরকে বলে দিচ্ছি পরে। তোমরা আগে এই টেবিল অ্যানোভা টেবিলটা তুলে ফেলো। টেবিলে কি কি কম্পোনেন্ট গুলো ছিল দেখো। আমরা বলছি সোর্সেস অফ ভেরিয়েশন, ভ্যারাইটি, লগ, এরর, ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল 5, 3, এরর 15, সাম অফ স্কয়ার এসএস মানে সাম অফ স্কয়ার ছিল 9.13, 0.13, 0.65, এমএস মানে মিন স্কয়ার, মিন অফ স্কয়ার। এইটা আমরা কিভাবে পাবো? এটা এই সাম স্কয়ার থেকে কিভাবে মিন স্কয়ার পাবো? আমরা বলছি তাদের রেসপেক্টিভ ডিগ্রি, হ্যাঁ, ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করলে পেয়ে যাব আমরা তার এমএস। এসএস কে তার ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব এমএস ভ্যালু। এমএস ভ্যালু থেকে এখন আমরা পরবর্তীতে লিখছি এফ ক্যালকুলেটেড। আমরা বলছিলাম যে আমাদের যে অ্যানোভা টেবিল এইটা তোমরা হেড অফিসে করানো হয় নাই। যখন আমরা অ্যানোভা টেবিল করব, অ্যানোভা টেবিল করার পর তার ভ্যালুকে আমরা এফ টেস্ট করব। এফ টেস্ট করব কি কারণে? আমরা বলছিলাম যে আসলে এফ টেস্ট করব এই যে ভ্যারাইটি গুলির মধ্যে ভেরিয়েশন আছে যে সেটা সিগনিফিকেন্ট কিনা। ভ্যারাইটি গুলির মধ্যে যদি ভেরিয়েশন সিগনিফিকেন্ট থাকে তাহলেই আমরা কিন্তু তোমার মিন সেপারেশনে যাব। যদি ভ্যারাইটি গুলির মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স না থাকে তাহলে আমরা মিন সেপারেশন করে তো কিছুই পাবো না, তাহলে ওইদিকে আমরা আগানোরই দরকার নাই। এটা একটা ইন্ডিকেশন। তোমরা যখন তোমাদের এমএসসি থিসিসে ডাটা অ্যানালাইসিস করবে, এখানে কিন্তু কম্পিউটারে ভ্যালু দিয়ে দিবে যে এফ ভ্যালু এত, এগুলি দেখে তোমাদের কিন্তু বুঝতে হবে যে আসলে কি ইন্ডিকেট করছে। অনেক সময় এগুলি এই যে ব্লকের ক্ষেত্রে দেখো যে এখানে তোমরা কি সবাই লিখছো? এটা নোট লেখো, টু স্টার ইন্ডিকেট সিগনিফিক্যান্ট এট 1% লেভেল অফ প্রবাবিলিটি। সবাই লিখছো? জি স্যার। সবাই কি লিখছো নাকি না শুধু অনেকে তো জাস্ট জয়েন করে বসে আছে নাকি না কাজকর্ম করছো? কোনটা? লিখছি স্যার। লিখতে হবে এবং কাজও করতে হবে। এটা কিন্তু লাইব্রেরিজ এর মধ্যে কিন্তু তোমরাই করবে। সুতরাং এটা বিষয়টা আমাদের জেনারেলিস্ট কিন্তু একটু শক্ত যে এখানে এরকম কিছু নাই যে হাফ হার্টেড কিছু নাই যে হইলো না। অঙ্ক হইলে 10-এ 10 দিব, না হইলে 10-এ 0 দিব। এখানে আর কোনো মাঝামাঝি কোনো অবস্থা নাই কিন্তু। তো সুতরাং তোমাদেরকে আগে থেকে আমি বলবো যে অন্যান্য সাবজেক্ট এখানে একটু বেশি সিরিয়াস থাকতে হবে। এখানে অ্যাডভান্স সায়েন্স এবং অ্যাডভান্স ভাবে পড়াশোনা করতে হবে। তবে এখানে ভয়ের কিছু নাই, সেটা হলো বড় কথা। আমরা চেষ্টা করবো তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, অবশ্যই তোমরা বুঝবে। সুতরাং না বুঝার কোনো কারণ নাই। তা আমরা বলছিলাম যে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এইখানে এফ টেবিল আমরা বলছি এফ, এই যে এফ ভ্যালু গুলো আমরা পেলাম, এফ ক্যালকুলেটেড আমি লিখেছি 45.75 1.00। এটা আমরা কিভাবে বের করলাম? এটা আমরা এই এমএস ভ্যালুকে যদি এরর ডিএফ দিয়ে ভাগ করি, এরর এমএস দিয়ে ভাগ করি, তাহলে এই 1.83 কে 0.04 দিয়ে ভাগ করি, তাহলে পাবো এই ভ্যালুটা। আর এটাকে এটা ভাগ করলে এক পাবো, দেখে যাচ্ছে। তো সুতরাং এইখানে যে এফ ক্যালকুলেটেড আমরা লিখছি 5% এবং 1%। আমরা টেবিলের ভ্যালু দেখবো। তো টেবিলের ভ্যালু কিভাবে দেখে তোমরা টি টেবিল হয়তো তোমাদের
হেটারোসিসের টি টেবিলের ভ্যালু দেখা কিভাবে দেখতে হয় তোমাদেরকে দেখানো হয় নাই? জি স্যার। হ্যাঁ, তো দেখানো হয়েছে অথবা হয়তো বলা হয়েছে অ্যাটলিস্ট। তো এই যে আমরা কিভাবে দেখবো, আমি একটা টি টেবিল এফ টেবিল দুইটা স্ক্যান করে নিয়ে আসি তোমাদের দেখানোর জন্য। যে এই যে আমরা দেখলাম যে 5% লেভেলে আমার এই ডিএফটা কত ছিল, দেখো আমার এখানে দুইটা ডিএফ, আমরা বলছি এফ ভ্যালুর জন্য দুইটা ডিএফ, একটা হলো যে ভ্যারাইটি আর একটা হলো এরর, দুইটা ডিএফ। তো সুতরাং এই দুইটা ডিএফ এর এগেইনস্টে আমাদের এফ ভ্যালু ছিল 5% লেভেলে 2.90 এন্ড 1% লেভেলে 4.56। তাহলে আমরা দেখি টেবিল দুইটা আসলে দেখতে কি রকম ছিল। দেখো দিস ইজ এন এফ টেবিল। এফ টেবিলে আমরা বলেছিলাম যে এরর ডিএফ আমরা থাকবো যে লেফট পাশে আমরা দেখব এরর ডিএফ, আর টপে থাকবে আমাদের রেসপেক্টিভ ডিএফ। আমাদের এরর ডিএফ কত ছিল? 15, রাইট। এই যে 15 এর করে আমরা আসলাম। তারপরে আমরা যেহেতু ভ্যারাইটির এফ ভ্যালু দেখেছি, ভ্যারাইটির ডিএফ কত ছিল? 5। এই যে দেখো তাহলে ভ্যালু দুইটা কোনটা, কোন দুইটা? এই যে এই দুইটা 2.90 4.56। তোমরা টেবিলে তাই লিখছো না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই ভ্যালুগুলো কোথা থেকে পেলাম? যে টেবিল দেওয়া থাকবে, আমরা বলছি এরকম টেবিল দেওয়া থাকবে, এই টেবিলের ভ্যালু দেখা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অনেকে প্রবলেম সলভ করতে পারবে কিন্তু টেবিলের ভ্যালু কিভাবে লিখতে হয় এইগুলো না জানার জন্য কি বলবে যে দাঁড়ায় থাকবে আরেকজন কি লিখে দেখে, আরেকজন ভুল লিখলে তুমি নিজে ভুল লিখে নিয়ে চলে গেলা। এই যে ভুল লিখে নিয়ে চলে গেলা, তাহলে তোমার প্রবলেম তো গেল, তারটাতে গেলে তোমারটাও গেল। সুতরাং এগুলি আরেকজনটা কি করলো না করলো সেটা দেখার সুযোগ নাই। নিজের বিষয়টা নিজের জানতে হবে, নিজেরই বুঝতে হবে। আমরা বলছিলাম যে সবসময় আমরা এই দুইটা ডিনোমিনেটর আছে, একটা দেখবো এরর ডিএফ, এরর ছিল আমাদের 15 ডিএফ, তারপরে আমাদের ভ্যারাইটি ডিএফ ছিল 5। আমরা যখন বের করে আসি তাহলে দেখো এখানে দেওয়া আছে দুইটা ভ্যালু। প্রথমটা এই যে 0.05 মানে 5% লেভেল, 0.01% মানে 1% লেভেল। এটাও কিন্তু বুঝতে হবে, এখানে কিন্তু লেভেল প্রপার্টি লেভেল দুইটা দেওয়া আছে, একটা হলো 0.05, একটা হলো 0.01। 0.05 মানে 5%, অর্থাৎ 5 কে তুমি 100 দিয়ে ভাগ করো তাহলে হবে 0.05, 1 কে যদি 100 দিয়ে ভাগ করো 0.01, তাহলে এটা 5% লেভেল, এটা 1%। এই দুইটা ভ্যালু হলো 2.90 and 4.56। এই ভ্যালুটাই কিন্তু আমি লিখেছি 2.90 4.56। ইন কেস অফ ব্লকের ক্ষেত্রে আমরা কি পেয়েছি? ব্লকের ক্ষেত্রে আমাদের হলো এরর ডিএফ হলো 15, ব্লকের ডি নিজস্ব এরর হলো 3। তাহলে এইখান ক্ষেত্রে তার ভ্যালুটা কত? তাহলে দেখো আমরা যদি 15 এ যাই এবং 3 এর ঘরে যাই তাহলে আমরা দেখবো, দেখো 15 এর ক্ষেত্রে 3.29 5.42। তাহলে আমরা কি লিখছি দেখো 3.29 5.42। তো কিভাবে অ্যাপ ভ্যালু পুট করতে হয় সেটা তোমরা অবশ্যই এখন বুঝার কথা। জি স্যার। ওকে, বিষয়টা এই সিম্পলি এভাবে মনে রাখবে যে এফ ভ্যালু যখন আমরা দেখব লেফট পাশে লেফটের কলামে আমরা দেখব সবসময় এরর ডিএফ এর ভ্যালু, তারপরে উপরে যে কলাম আছে, উপরে যে রো আছে ওইখানে আমরা রেসপেক্টিভ আইদার যদি ভ্যারাইটি দেখি তাহলে ভ্যারাইটি ডিএফ, যদি ব্লক দেখি তাহলে ব্লকের ডিএফ আমরা দেখব। তাহলে ওইখানে আবার পরবর্তীতে দুইটা ক্যাটাগরিতে দেওয়া আছে, একটা হলো 5% লেভেল আর একটা 1% লেভেল। তাহলে দেখো এটা হলো এফ টেবিলে দেওয়া ছিল, আমরা এফ ক্যালকুলেট পেয়েছি 45.475। তাহলে দেখো এই ভ্যালুটা আমাদের যে টেবিলের ভ্যালু দেওয়া ছিল তার চাইতে অনেক বেশি। তার মানে এটা আমরা অ্যাটলিস্ট বলতে পারি যেহেতু টেবিলে দুইটা ভ্যালু দেওয়া আছে, 1% হয়তো 0.1% সিগনিফিকেন্ট হতে পারে, কিন্তু আমাদের যেহেতু 5% 1% ভ্যালু দেওয়া আছে আমরা অ্যাটলিস্ট এই জায়গায় থাকি। তারা বলছে নোট ডাবল স্টার ইন্ডিকেট সিগনিফিকেন্ট এট 1% লেভেল অফ প্রবাবিলিটি। তাহলে আমাদের এই ভ্যারাইটি যে এমএস ভ্যালু আমরা পেলাম সেটা অর্থাৎ এমএস এখানে আসলে ভেরিয়েন্স তো আসলে। তো এখন এই ভ্যালুটা এফ ভ্যালু 1% লেভেলে সিগনিফিকেন্ট। হোয়াট ডাজ ইট মিন? এটা কি মিন করে? স্যার 100 বার ট্রাই করলে হচ্ছে 99 আসে। আমরা যে বলছি যে এফ ভ্যালু যে সিগনিফিকেন্ট আছে, এই ভ্যারাইটির এফ ভ্যালু সিগনিফিকেন্ট, হোয়াট ডাজ ইট মিন? এটা কি মিন করে? এগুলোর মধ্যে হচ্ছে ভেরিয়েশন আছে যেটা সিগনিফিকেন্ট। রাইট, এগুলির মধ্যে বুঝতে হবে এগুলি। আমরা কিন্তু এইটা করেছি এই জন্য, অ্যাপ টেস্ট এই জন্য করছি। প্রথমে আমরা বলছিলাম যে অ্যাপ টেস্ট কেন করব, আমরা ভেরিয়েন্স আছে কি, ভেরিয়েন্স গুলি অথবা মিন গুলির মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, এটা একটা ইনডাইরেক্ট ইন্ডিকেশন। আমরা আগেই বলছি যে এটা একটা আগে আমরা ইন্ডিকেট দেখবো অ্যানালাইসিস করে যে আসলে ভ্যারাইটি যে বিন ভ্যালু আমরা পেয়েছি অর্থাৎ ভ্যারাইটি ভ্যালু বা ইনফরমেশনের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্ট আছে কি না।
তাহলে এই অ্যাপ টেস্টের মাধ্যমে আমরা একটা প্রমাণ পেয়ে গেলাম যে না ভ্যারাইটি ভ্যালুগুলোর মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। যদি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে এইবার তাহলে আমরা সিগনিফিকেন্ট ডিফারেন্স টেস্ট করতে যাব এবং তাদেরকে সেপারেট করতে যাব কে ভালো কে মন্দ কে কতটা ভালো। ঠিক আছে, তো সুতরাং এটা ইন্ডিকেট করে যে না ভ্যারাইটি মিনগুলোর মধ্যে সিগনিফিকেন্ট অর্থাৎ ভ্যারাইটিগুলোর মধ্যে পারফরম্যান্সের ক্ষেত্রে তারা সিগনিফিকেন্টলি ডিফার করে। তাহলে ঠিক আছে, তাহলে এইটা দেওয়ার এই যে টি টেবিলে আমরা দেখবো যে এখানে টি টেবিলটা আমরা পরে দেখবো, টি টেবিল পরে লাগবে। টি টেবিলে এখানে অমিট করলাম আমরা। এইখানে তোমাদের যে যে কথা দুইটা লিখতে হবে তোমরা দেখো, এটা কিন্তু আরেকটা ইন্ডিকেট করে দেখো এখানে এই যে ব্লকের ক্ষেত্রে অ্যাপ ভ্যালু ইনসিগনিফিকেন্ট, এটা তারা কি ইন্ডিকেট করে? ভেরিয়েশন যে আছে সেটা সিগনিফিকেন্ট না, নন সিগনিফিকেন্ট। তা এটা কি ডিজারেবল নাকি আনডিজারেবল? এটা কি তুমি চাও না চাও না? স্যার এটা তো চাই না। চাই না, বুঝতে হবে, কনফিডেন্টলি বুঝতে হবে, এটা আমি চাই না। কারণ ব্লকগুলির মধ্যে যদি সিগনিফিকেন্ট ডিফারেন্স হয়ে যায় এটা মিন করে যে আমার এক্সপেরিমেন্ট ভালো হয় নাই। কারণ ব্লকগুলি ব্লক মানে কি রেপ্লিকেশন, এক্সপেরিমেন্ট যখন করব রেপ্লিকেশন টু রেপ্লিকেশন কখনো সিগনিফিকেন্ট হবে না। কখন হবে সিগনিফিকেন্ট? কখন সিগনিফিকেন্ট হবে? ব্লক ভেরিয়েশন না থাকে না, তখনই সিগনিফিকেন্ট ভ্যারাইটি না। আমরা বলতে যে ভ্যারাইটি তো সিগনিফিকেন্ট আছে, আমরা বলছি অলরেডি, আমরা এখানে ব্লকের কথাই আসছি যে ভ্যারাইটির ক্ষেত্রে তো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, এটা ডিজারেবল, এটা ট্রিটমেন্ট বলতে পারি আমরা। কিন্তু ব্লকের ক্ষেত্রে রেপ্লিকেশন, কখনোই রেপ্লিকেশন টু রেপ্লিকেশন সিগনিফিকেন্ট হবে তখনই হবে যখন তুমি এক্সপেরিমেন্ট ঠিকমতো কন্ডাক্ট করতে না পারবে, অথবা তোমার এক্সপেরিমেন্ট প্ল্যান ওয়াইজ হয় নাই, অথবা তুমি যে স্যাম্পল এক্সপেরিমেন্টাল ইউনিট নিয়েছিলে, যে জমি নিয়েছিলে, সেই জমির মধ্যে বা ফার্টিলিটির মারাত্মক ভেরিয়েশন আছে। তো এই ফার্টিলিটি যদি মারাত্মক ভেরিয়েশন থাকে তাহলে এইখানে তো আরসিবি ডিজাইন চলবে না। সুতরাং এটা একটা ইনডাইরেক্ট ইন্ডিকেশন তোমার এক্সপেরিমেন্ট কিছুই হয় নাই, অথবা তুমি টাকা দিয়ে আসছো মাঠে, ওই সমীর উদ্দিনকে বলছো তুমি ডাটা নিয়ে যাইগো, আমি ডাটা পরে এসে তোমার কাছে নিয়ে যাব, কিন্তু সে তো বুঝবে না, সে তোমাকে ডাটা সাপ্লাই দিবে, তুমি যখন অ্যানালাইসিস করতে যাবে তখন দেখবে রেপ্লিকেশন সিগনিফিকেন্ট, তখন তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে যে এখন আমি কি করব। তো সুতরাং কখনোই রেপ্লিকেশন সিগনিফিকেন্ট হতে পারে না যদি সেটা প্ল্যান এক্সপেরিমেন্ট হয়, হোমোজেনাস ম্যাটেরিয়াল নিয়ে যদি আমরা এক্সপেরিমেন্ট করি, কোনো জেনেটিক্যাল হাই জেনেটিক্যাল ডিসিমিলারিটি আছে এই ধরনের ম্যাটেরিয়াল নিয়ে যদি আমরা এক্সপেরিমেন্ট না করি, তাহলে সুতরাং এটা আমাদের ডিজারেবল। আমরা জিজ্ঞেস করলাম যেটা আমি চাই কিনা, ইয়েস আই ওয়ান্ট দিস, এটা চাই, এটা নন সিগনিফিকেন্ট হোক, এটা নন সিগনিফিকেন্টলি ডিজারেবল, সায়েন্টিস্ট এটাই চায়। ঠিক আছে, এটা সিগনিফিকেন্ট হয়ে গেলে যত মাথা ব্যথার কারণ, এটা এখন আলাপ করতে চাই না, যখনই এমএসসি করবে রিসার্চ করবে তখন আমরা বলবো। সুতরাং আমরা বলছিলাম যে ভ্যারাইটির মধ্যে এখানে ভ্যারাইটি হতে পারে, জেনোটাইপ হতে পারে, ট্রিটমেন্ট হতে পারে, তোমরা বিভিন্ন ট্রিটমেন্ট সেট করবে, বিভিন্ন ফার্টিলাইজার ডোজ ঠিক করবে। ঠিক আছে, যারা অ্যাগ্রোনমিতে কাজ করে তাই কি করবে, আর ফার্টিলাইজার ডোজ দিবে, ইউরিয়া টিএসপি এমপি একটা ডোজ দিয়ে, তখন ওই যে এখানে ট্রিটমেন্ট যে এটা সিগনিফিকেন্ট, দ্যাটস ফাইন, কিন্তু কখনোই ব্লক অথবা রেপ্লিকেশন সিগনিফিকেন্ট হবে না। তখনই হবে এটাই যদি রেপ্লিকেশন সিগনিফিকেন্ট হয়ে যায় তখনই কিন্তু এক্সপেরিমেন্ট হবে না, তখন থিসিস আবার রিথিসিস করতে হবে। সুতরাং ভেরি কেয়ারফুল। আমরা বলতেছি যে আমাদের লেভেল 4 এর প্র্যাকটিক্যাল কোর্স যে প্ল্যান ব্রিডিং, এখানে শুধু আমরা এই জেনেটিক্যাল ইস্যু আলোচনা করি না, এখানে বেসিক প্রিন্সিপালস অফ সায়েন্স, তুমি যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবে শিখবে, এগুলি কিভাবে তোমার লাইফে অ্যাপ্লাই করবে, তোমার রিসার্চে অ্যাপ্লাই করবে, সব জায়গায় লাগবে। সুতরাং আমি বলবো যে তোমরা তো এখন এক ইয়ারের পড়া শেষ হলে নোট ডিল দা ফালাই দিয়ে শেষ, ওইটার কাজ শেষ, মানে এখন তো ওয়ান নাইট ফাইট তো দেখি সবাই যে পড়াশোনা করো। সুতরাং এগুলি করলে বেশি দূর যাওয়া যাবে না, বেশি দূর যাওয়া যাবে না মানতে কি বলবো। তো এখন তোমাদের বলবো যে অ্যাটলিস্ট তোমাদের আগের লেভেল 2 খাতা কোথায় আছে আমি জানি না, নিজের কাছে রাখো। অ্যাটলিস্ট ফাইনাল ইয়ারের অ্যাটলিস্ট জেনেটিক্স প্র্যাকটিক্যাল নোটবুক নিজের সাথে রাখো ফর ইউর ক্যারিয়ারের জন্য। তাহলে যে জায়গায় চাকরি করো না, যে কোনো ইন্টারভিউতে যাও না কেন, এইখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, অথবা যেই জায়গায় চাকরি করো না কেন এই মেটেরিয়ালগুলি তোমাকে হেল্প করবে। যাক, আমরা বলতেছিলাম এটা পরে আমরা জানবো। তো এখন আমরা আগাবো যে আমরা চেয়েছিলাম যে ব্লকের মধ্যে নন সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকুক, সেটা আছে। যাক, আর সিগনিফিকেন্ট ডিফারেন্স ভ্যারাইটির মধ্যে আমরা চাই ডিজারেবল। টি টেবিল আমরা পরে দেখবো।
তো এখন যেহেতু এই যে দুইটা বিষয় আমরা পেয়েছি, এইটার এগেইনস্টে আমাদের একটু কলাম লিখতে, একটা ব্যাখ্যা লিখতে হবে। ইন কেস অফ ভ্যারাইটি তোমরা লেখো, ইন কেস অফ ভ্যারাইটি, ইন কেস অফ ব্লক, দুইটা লিখে চালাকে আছে তাড়াতাড়ি লিখে ফেলো। ইন কেস অফ ভ্যারাইটি আর ইন কেস অফ ব্লক আমি পরে বলবো, তোমরা আগে লিখে ফেলো। দ্য tabulated F values, the tabulated F values for the varieties at 5% and 1% are 2.90 and 4.56 respectively, but the calculated F value for the varieties is 45.75, which is much higher than the tabulated value at 1% level of significance of it, at 1% level. Therefore, the difference among the varieties is significant at 1% level. তার মানে যে আমরা বলছিলাম যে ভ্যারাইটি গুলির মধ্যে 1% লেভেলে সিগনিফিকেন্ট আছে, অ্যাট লিস্ট 1% লেভেল, বা আর তার বেশিও থাকে, যেহেতু আমরা ভ্যালু আমরা পুট করি আমরা জানি না, 1.1% লেভেলের ভ্যালু যেহেতু দেওয়া নাই, এতটুকুই এনাফ। এবং এই যে এটা আরেকটা ইন্ডিকেশন, এফ ভ্যালু যত পার্সেন্ট লেভেলে সিগনিফিকেন্ট হবে, আমাদের এলএসডি যে আমরা করব তত পার্সেন্ট লেভেলেই করতে হবে। এখানে যেহেতু 1% লেভেলে সিগনিফিকেন্ট, আমরা এলএসডি টেস্ট করব 1% লেভেলে। যদি এফ ভ্যালু 5% লেভেলে সিগনিফিকেন্ট হতো, তাহলে আমরা এলএসডি টেস্ট করতাম 5% লেভেলে। সুতরাং এগুলি অনেক কিছু ইন্ডিকেশন। তো সুতরাং তোমরা লিখে ফেলো ইন কেস অফ ভ্যারাইটি আর ইন কেস অফ ব্লকের ক্ষেত্রে আমরা কি লিখেছি, the tabulated F values for the block at 5% and 1% level of probability are 3.29 and 5.4552 respectively, but the calculated F value for the block is 1, which is lower than the tabulated value at 5% level. Therefore, the difference among the blocks are insignificant at 5% level of probability. সুতরাং এখানে তোমরা এই যে দুইটা আমাদের এক্সপ্লেনেশন দিতে হবে, যে আমরা বলছি যে আমরা যে সায়েন্টিফিক রিপোর্ট লিখবো এরকম ভাবে লিখতে হবে যে এখানে একজন সাংবাদিকও দেখে বুঝতে পারে যে এখানে যে স্টার দেওয়া হয়েছে কি, এটা মিনিং কি, স্টার দেওয়া হয়েছে এর মিনিং কি। সুতরাং আমাদের এভাবেই কিন্তু সায়েন্টিফিক আর্টিকেল লিখতে হবে যাতে সবাই বুঝে। বিষয়টা এরকম না যে আমি সায়েন্টিফিক আর্টিকেল লিখলাম আর খালি সায়েন্স যারা পড়ে তারাই শুধু পড়বে, বুঝবে, শিখবে, তা না। তোমার এজ এ ম্যানুস্ক্রিপ্ট রাইটার তোমাকে এমন ভাবে ম্যানুস্ক্রিপ্ট দিতে হবে যে কোনো একজন, এটা সায়েন্সের না, একজন যদি সাংবাদিকও পড়ে যার কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই, সেও যাতে এই বিষয়টা বুঝে। তাহলে এই দুইটা কলাম তোমাদেরকে নিচে লিখতে হবে, ইন কেস অফ ভ্যারাইটি আর ইন কেস অফ ব্লক। তাহলে দুইটা কমেন্ট আমরা লিখলাম। এই দুইটা কমেন্ট বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা আমাকে বলো। অর্থাৎ অ্যানোভা টেবিলের নিচে আমাদের এই দুইটা তোমার এই কমেন্ট লিখো, ইন কেস অফ ভ্যারাইটি এগেইনস্ট একটা কমেন্ট, ইন কেস অফ ব্লকের এগেইনস্ট একটা কমেন্ট। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? জি স্যার। স্যার টেবিলের এফ ক্যালকুলেটেড ভ্যালুটা কিভাবে বের করতে? অ্যানোভা টেবিল তো আমরা বললামই, আবার বলি, অসুবিধা নাই। কিভাবে বের করলাম তুমি দেখো, আমরা বলছি এসএস থেকে যদি এমএস পাইতে চাই তাহলে তাদের ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাদের ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে ভাগ করব। আর এমএস থেকে যদি এফ করতে চাই তাহলে ওই পার্টিকুলার এমএস কে তার এরর ডিএফ দিয়ে ভাগ করব। তুমি 1.83.04 দিয়ে ভাগ করে দেখো কত আসে, 45 কত আসে, দেখো আসে কিনা তুমি। আমি তো এটা বললাম তখনই যে এমএস কে যদি এরর এমএস দিয়ে ভাগ, ভ্যারাইটির ক্ষেত্রে ভ্যারাইটির এমএস ভ্যালুকে যদি এরর এমএস দিয়ে ভাগ করে দেয় তাহলে এটা পাবো। আবার ব্লকের এমএস ভ্যালুকে যদি এরর এমএস দিয়ে ভাগ করে দেয় তাহলে এটা পাবো। তো 0.04 ঠিকই আছে। সুতরাং এটা হলো 45.75। বুঝতে পারছো এখন? জি স্যার। ওকে, দ্যাটস ফাইন। এটা বুঝতে হবে, কারণ এটা যদি এখানে যদি তুমি দেখো, এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যদি তুমি ভ্যালু ক্যালকুলেট করতে উল্টাপাল্টা করো তাহলে এখানে উল্টাপাল্টা রেজাল্ট হবে, তখন পরবর্তী যত অ্যানালাইসিস করবে সব কিন্তু ভুল হবে। তো সুতরাং অ্যানোভা টেবিল পর্যন্ত, অ্যানোভা টেবিল কেন বলো, প্রতিটা ভ্যালুই কিন্তু এবারে তোমার যোগফল ইম্পর্টেন্ট। তো সুতরাং ভেরি কেয়ারফুলি উইথ হাই কনফিডেন্স এই প্রবলেমগুলি সলভ করতে হবে। কনফিডেন্স না থাকলে, নার্ভাসনেস থাকলেই কিন্তু প্রবলেম আর মিলাইতে পারবে না। কনফিডেন্ট থাকতে হবে তোমাকে যে না এটা বেসিক, এটা তো এরকম কিছু হাইরাইট ক্যালকুলাস না, এটা অন্য কিছু না যে অনেক কিছু আমার এক্সপোনেনশিয়াল চিন্তা করতে হচ্ছে। এখানে ভেরি সিম্পল ইস্যু, সাধারণ নলেজ অ্যাপ্লাই করলে হবে। ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম। তারপর যেহেতু আমরা বলছি দুইটা কমেন্ট লিখে ফেললাম, তারপরে ফাইন্ডিং আমরা যেহেতু আমরা অলরেডি বলেছি যে কেন আমরা এলএসডি করতে যাব, কারণ অলরেডি একটা অ্যাপ ভ্যালু থেকে একটা ইন্ডিকেশন আমরা পেয়েছি ভ্যারিয়েবলের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। তাহলে যদি সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকে তো এখন সিগনিফিকেন্ট টেস্ট করব তো এলএসডি ভ্যালুর মাধ্যমে। কিভাবে? তো এলএসডি টেস্ট।
LSD at 1% level of probability কি সূত্র তোমরা জানো কি 0.0 into অ্যাসিডি LSD তোমরা হাইড্রোসিসে করেছো আমি যতটুকু জানি কারণ LSD তে হাইড্রোসিসে LSD করা লাগে তাই LSD বলে কিভাবে বের করেছো তোমরা LSD এর 1% level of probability যদি করতে আমরা চাই তাহলে t 0.0 into অ্যাসিডি তাহলে এইখানে কোনটা দ্বারা কি মিন করেছি তোমরা লিখে নাও t 0.0 এগুলো টেবুলেটেড ভ্যালু অফ at 5% probability against 15 df আমরা বলছি ইরর ডিএফ এর সবসময় আমরা ইউজ করব যেখানে ইরর ডিএফ থেকে আমরা ইরর কিন্তু আসলে কাজে লাগে এইজন্য এক্সপেরিমেন্টের ইররও থাকতে হবে আবার কিন্তু ইরর বেশি থাকাও চলবে না সবই কিন্তু ইম্পর্টেন্ট ইরর থাকতে হবে ইরর যদি না থাকে তাহলে কিন্তু কিছুই হবে না এটা কিন্তু ইম্পর্টেন্ট আবার এক্সপেরিমেন্ট করতে গেলে ইরর থাকবে ইরর যে থাকবে না তা এটাকে বলতে না ইরর হবে এত বেশি ইরর হবে সেটা মিনিমাইজ করা ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময় তো সুতরাং ইরর অবশ্যই থাকবে ইররের দরকার আছে কিন্তু অবশ্যই একটা কি বলবো যে লিমিট আছে লিমিটের বাইরে চলে গেলে কিন্তু মাথা ব্যথার কারণ তা আমরা বলতেছিলাম যে এখন আমরা ভ্যারিয়েবলের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে তা আমরা এখন সিগনিফিক্যান্ট ডিফারেন্স টেস্ট আমরা করব তো এলএসডি কিভাবে আমরা জানি এলএসডি এর 1% আমরা বলছি কেন 1% লেভেলে করব কারণ আমার এফ ভ্যালু ছিল 1% লেভেলে সিগনিফিক্যান্ট তাহলে এলএসডি এর 1% লেভেল ইকুয়াল টু t 0.0 ইনটু অ্যাসিডি এর ক্ষেত্রে আমরা গত ক্লাসে শিখেছি হাইড্রোসিসে শিখানো হয়েছে স্ট্যান্ডার্ড এরর অফ ডিফারেন্স তো স্ট্যান্ডার্ড এরর অফ ডিফারেন্স কিভাবে বের করে 2mec ইনটু নাম্বার অফ ব্লকস অথবা রেপ্লিকেশন যাই বলে না কেন তাহলে এইখানে আমাদের ইরর এমএস ভ্যালু আছে নাম্বার অফ ব্লকস আছে সেই ভ্যালু যদি আমরা পুট করি তাহলে আমরা এসিডি ভ্যালু পাই 0.1459 তোমাদের যে অ্যানোভা টেবিল আছে সেই অ্যানোভা টেবিল থেকে তোমরা দেখো যে এসিডি কিভাবে বের করা হয়েছে 2 ইনটু এমএসি এমএসি এর ভ্যালু দেওয়া আছে নাম্বার অফ ব্লকস দেওয়া আছে নাম্বার অফ ব্লকস দিয়ে 2 ইনটু এমএসি এর স্কয়ার রুট করে তাহলে পাবা দেখো 0.1459 এটা আসে কিনা দেখো সবাই বলো এই ভ্যালুটা আসে তোমরা কেউ কিছু বলছো না কেন স্যার এসিডিটা আরেকবার একটু তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো জি স্যার নাম্বার অফ ব্লক স্যার কত হবে স্যার 4 না 6 হবে স্যার এটা বুঝতে পারছি না স্যার এই ভ্যালুটা আসছে স্যার আমরা যখন ব্লক সাম স্কয়ার বের করেছিলাম তখন স্যার নাম্বার অফ রেপ্লিকেশন স্যার 6 লিখেছি স্যার স্যার এখানে আবার 4 আমরা ব্যবহার করে অ্যানসারটা আনতেছি স্যার কিভাবে স্যার একটু যদি বলতেন স্যার ব্লককে চিনতে একটু অসুবিধা হচ্ছে স্যার Recording stopped. Recording in progress.
Recording stopped. Recording in progress. তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। সরি ডিসকানেক্ট হয়ে গেছিল মনে হচ্ছে। এনিহাউ আমি স্ক্রিন শেয়ার তো হ্যাঁ আমরা বলছিলাম যে এসসিডি স্যার এটা তো স্যার 0.1414 আসে স্যার 59 তো আসে স্যার 141 স্যার 0.1414 আসে 59 তো আসে ওই 0.14 থেকে যেতটুকু আসবে ওই 0.59 এর কারণে পরবর্তীতে অত তোমার যেটা আছে এটা ভেরিয়েশন হওয়ার কথা না, কিন্তু তুমি যদি এক্স্যাক্টলি এটা দিয়ে করো তোমার ক্যালকুলেটরকে যদি এই যে আমাদের যে এরর মিন স্কয়ার ছিল এটা দিয়ে করো তাহলে এটাই আমার কথা যে আমাদের এখানে এরর মিস করলো 0.04। তা 0.04 কে যদি তুমি এখানে গুণ করে নাম্বার অফ ব্লকস দা ভাগ করো তাহলে এই ভ্যালু আসবে। ঠিক আছে অথবা তুমি হ্যাঁ ওইটাই আসে স্যার। স্যার 0.1414 আসে। জি স্যার 1414 আসে। ঠিক আছে 0.14 দিয়ে করো নো প্রবলেম, অসুবিধা নাই। এটা দশমিকের পরে 4 ডিসিমেল পরে অত বেশি তোমার কোনো সিগনিফিকেন্ট কোনো ইফেক্ট ফেলবে না, যেটা দিয়ে করছো সেটাও হবে। ঠিক আছে তাহলে এখন আমরা যদি এসিডি ভ্যালু এটা পাই তাহলে এলএসডি এট 1% লেভেল আমরা বলছিলাম যে এলএসডি এট 1% এর টি ভ্যালু টি 0.01 মানে কি টেবুলেটেড ভ্যালু অফ টি এট 5% লেভেল আমরা বলছি 1% লেভেলের প্রবাবিলিটি এগেইনস্ট টি 15 ডিএফ আমরা বলছি ইরর ডিএফ এ দেখবো। ইরর ডিএফ হলো 2.947 তাহলে তোমরা এই 2.947 কে এই ভ্যালু দিয়ে গুণ করো দেখো পয়েন্ট তোমাদের ভ্যালু দিয়ে দেখো কত কেজি আসে। এলএসডি এট 1% লেভেল কত আছে আমাকে বলো। আমার আছে 0.43, তোমাদের কত আছে বলো। স্যার 0.42 একদম স্পেসিফিক। তারপরে কত আছে স্যার 0.4167 হ্যাঁ 0.4167 0.4167 ওকে 0.42 ঠিক আছে তোমরা লেখো 0.42 নো প্রবলেম 0.42 এ করতে পারো কোনো সমস্যা নাই। ঠিক আছে তাহলে এটা এই যদি 0.42 আছে তাহলে এখন আমাদের দেখো তাহলে এই এলএসডি এর এখানে টি ভ্যালু আমরা কিভাবে লিখছি আমরা এখন টি টেবিল থেকে আসি। আমরা বলছিলাম তোমাদেরকে টি টেবিলও দেখানো হয়েছে, আমি জানি না তোমাদের কি এভাবে দেখানো হয়েছে টি টেবিল। না স্যার তাহলে তোমরা টি টেবিল দেখবে কিভাবে পরীক্ষায় যখন হ্যাঁ আচ্ছা অসুবিধা না আমি দেখিয়ে দিচ্ছি নো প্রবলেম। এই জন্য আমি স্ক্যান করে নিয়ে আসি। দেখো আমরা বলছিলাম যে আমাদের যদি আমরা এসসিডি এলিজিবল বের করতে চাই তাহলে আমাদের টি 0.01 মানে কি টেবুলেটেড ভ্যালু টি এট 15 ডিএফ 1% লেভেল অফ প্রবাবিলিটি। তাহলে 15 ডিএফ আমরা বলছি ইরর ডিএফ সবসময় লেফট পাশে থাকবে। তাহলে এখানে 15 ডিএফ এ এখানে 0.01 এর ভ্যালু কত দেখো 1% এর ভ্যালুটা কত 15 ডিএফ এ করে দেখো বলো কত আছে 2.947 ওকে রাইট একজন বুঝলেই হলো 2.947 কারণ হইলো আমরা বলছিলাম 1% মানে কি 0.01 এর কলামে দেখবো আর আমার এখানে 15 এর ডিএ 15 ইরর ডিএ বলে 15 এই পাশে দেখবো। তাহলে এই পাশে যদি আমি 0.01 দেখি দেখো এখানে দেওয়া আছে 2.947 তাহলে এই ভ্যালুটা আমি নিয়ে এখানে পুট করেছি। তাহলে এই যে আমার টি 0.01 ইকুয়াল টু 2.947 ইনটু এসিডি তাহলে আমরা পাইলাম তোমার 0.43 কেজি। এখন এই যে 43 কেজি অত 40 কেজি যে আমরা পাইলাম এবং এটা দ্বারা কি ইন্ডিকেট করে এখন তুমি কি বলবা তোমার হাইপোথিসিস কি হবে যে আমার কোন একটা পার্ট এলএসডি মানে লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স অর্থাৎ দুইটা ভ্যারাইটির মধ্যে মিনিমাম অতটুকু ডিফারেন্স 0.43 যদি ডিফারেন্স থাকে তাহলে তারা একই গ্রেডে হবে, যদি তার চাইতে বেশি হয় তাহলে তারা ডিফারেন্ট লেটার গ্রেডিং পাবে। বিষয়টা বুঝছো? তুমি যদি এখন বলতে চাও যে B1 এর সাথে B2 অথবা B6 যে ভ্যারাইটি কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স হতে হয় তাহলে একটা ভ্যারাইটির মিন থেকে আরেকটা ভ্যারাইটির মিনের মধ্যে পার্থক্য অবশ্যই 0.43 অথবা তার চাইতে বেশি হবে। বুঝতে পারছো বিষয়টা? স্যার একটু আবার বলুন।
হ্যাঁ, এখন তো আমরা বলছিলাম যে এফ টেস্ট করে আমরা অ্যানাবার্টিকেল থেকে ধারণা পাইলাম যে ভ্যারিয়েবলের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। তো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, তাহলে মাধ্যমে আমরা এলএসডি ভ্যালু পাইলাম 0.43। আমরা অনেক কিছু যে ভ্যালুগুলি পাবো সেই ভ্যালুগুলি সম্বন্ধে আমাদেরকে অনেক সময় সম্যক ধারণা থাকতে হবে যে এগুলি কি ইন্ডিকেট করে। এখন এলএসডি ভ্যালু এট 1% লেভেলে আমরা পাইলাম ভ্যালুটা বলো 0.43 কেজি। হোয়াট ডাজ ইট মিন? এইটা মিন করে এখন দুইটা ভ্যারাইটির মধ্যে মিনিমাম ডিফারেন্স থাকতে হবে। যদি এই 0.43 অথবা তার বেশি থাকে তাইলে তখন তাকে আমরা বলবো যে একটা ভ্যারাইটির সাথে আরেকটা ভ্যারাইটি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, আদারওয়াইজ তারা কি সেম, একই গ্রুপে। বিষয়টা বুঝছো? তাহলে এখন যদি লেটার গ্রেডিং এ যায় তাহলে আরো বিষয়টা বুঝবে যে কি আসলে কি ইন্ডিকেট করে। তাহলে দেখো এখন তোমরা সবগুলি ভ্যারাইটিকে অ্যারেঞ্জ দা ভ্যারাইটি মিন ডিসেন্ডিং অর্ডার। সবগুলি ভ্যারাইটি মিনকে তুমি ডিসেন্ডিং অর্ডারে সাজাও। তুমি তো অলরেডি মিন তোমার প্রথমে সলিউশনের প্রথমেই কিন্তু তোমার বের করেছিলে। তুমি দেখো এখন প্রথমেই তুমি সলিউশনের শুরুতেই তোমরা বের করেছিলে যে ডাটা তুলে তার সাথে টোটাল এবং পরে মিন বের করেছিলে। সেই মিন গুলি থেকে এখন ডিসেন্ডিং অর্ডারে সাজাও। ডিসেন্ডিং মানে উপর থেকে নিচের দিকে, হাই ভ্যালু টু লো ভ্যালু দিকে যাবে। তাহলে দেখো আমরা যদি একটু ফাঁকা ফাঁকা দিয়ে তোমরা লিখো B4 4.04, তোমরা লেটার গ্রেডিং এখন দিও না, তোমরা এইভাবে ডিসেন্ডিং অর্ডারে সাজাও। লেখো B4 4.04, তার মধ্যে স্পেস দিয়ে লেখো B3 3.39, B2 2.87, B1 2.5। আমি আবারও বলবো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সবাই কিন্তু অ্যানালাইসিস করতে পারবে, মিন ভ্যালু বের করতে পারবে, সব টেস্ট করতে পারবে। লেটার গ্রেডিং এ গিয়ে 80% ভুল করবে। তো সুতরাং ভুলটা যাতে না হয়, আবারও বলবো এই যে কিভাবে লেটার গ্রেডিংটা হয় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদের যদি হাতে কলমে বেশি দেওয়ার সুযোগ নাই, কোভিড এর পরবর্তীতে যদি আমাদের পরীক্ষা হয় তার আগেও হয়তো আমাদের একদিন অ্যাটলিস্ট ক্লাসে আসতে হবে যে এই বিষয় সম্বন্ধে আরো একটু জানার জন্য। তো যাক আমরা বলতেছি প্রথম তোমরা ভ্যারাইটি মিন গুলিকে ডিসেন্ডিং অর্ডারে সাজাও। B4 B3 B2 B1 B6 এন্ড B5। প্রত্যেকটা ভ্যালুর মধ্যে একটা স্পেস রাখা। আমরা বলছি কেন রাখে, পরে ডান পাশে দেখলে বুঝবে। এখন B4 এর এগেইনস্টে এক লিখে 4.04 মাইনাস 0.43। আমরা বলছিলাম যে একটা ভ্যারাইটি থেকে আরেকটা ভ্যারাইটি যদি সিগনিফিকেন্টলি ডিফার করে তাহলে অবশ্যই 0.43 চাইতে বেশি ডিফারেন্ট হতে হবে। তাহলে 4.04 মাইনাস যে এলএসডি ভ্যালু পাইলাম আমরা 3.61। তাহলে আমার রেঞ্জ কত হলো 4.04 টু 3.61। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যারা থাকবে তারা সবাই একই গ্রুপের, একই লেটারিং পাবে। বিষয়টা বুঝতে পারছো? অর্থাৎ আমার হাইয়েস্ট মিন ভ্যালু তুমি হাইয়েস্ট থেকে সাজানো। আমরা বলছিলাম যে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। ডিসেন্ডিং অর্ডারে হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুর দিকে যাব। আমাদের যে ভ্যারাইটি মিন ছিল B4 ইজ দ্য হাইয়েস্ট 4.04। এখন 4.04 থেকে মাইনাস 0.43 ইকুয়াল টু 3.61। তো রেঞ্জ পেলাম আমরা। রেঞ্জটা কি 4.04 থেকে 3.61। এই রেঞ্জের মধ্যে যারা আছে তাদের সবার মধ্যে ডিফারেন্স 0.43 অথবা তার চাইতে কম। তাহলে এই জন্য যেহেতু 0.43 অথবা তার চাইতে কম, তাহলে তারা একই গ্রুপে পড়বে। তো এই রেঞ্জের মধ্যে কয়টা ভ্যারাইটির মিন আসে আমাকে বলো, এটাও কিন্তু বুঝতে হবে। স্যার 0.43 দিয়ে বিয়োগ করা হলো কেন স্যার? এলএসডি তো আমরা বলছি যে মিনিমাম এই ডিফারেন্স থাকতে হবে। এই দুইটার মধ্যে মিনিমামটা ডিফারেন্সটা বিয়োগ করলাম, যে মিনিমাম ডিফারেন্সটা বিয়োগ করে আমরা একটা রেঞ্জ বের করলাম যে কতটুকু এই 4.04 আশেপাশে কারা থাকলে একই গ্রুপে পড়বে, সেই রেঞ্জটা আমরা বের করে নিলাম। এলএসডি মানে যে লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স, আমরা 0.43 এলএসডি বের করতে এখানে বিয়োগ দেওয়ার জন্য যে এই রেঞ্জের মধ্যে যারা থাকবে তারা একই গ্রুপ, তারা এই রেঞ্জের মধ্যে বাইরে যাবে তারা কি সিগনিফিকেন্ট ডিফারেন্স। এটা এলএসডি ভ্যালুর সময় আমরা বলছি যে 0.43 বেশি ডিফারেন্স থাকতে হবে। 0.43 অথবা তার কম যেগুলি থাকে তারা একই গ্রেডের হবে। বিষয়টা বুঝতে পারছো এখন? জি স্যার। কিন্তু এটা ইম্পর্টেন্ট। এখন 0.04 থেকে 3.61 এর মধ্যে এই কয়টা তোমরা, আমি বলছি যে লেটার গ্রেডিং তোমরা এখন দিও না, তোমরা শুধু মিন গুলি দাও, তারপরে রেঞ্জ দেখো, তারপরে লেটার গ্রেডিং দিতে আসো, বুঝতে হবে এক একটা দিয়ে পয়েন্ট। তাহলে আমার রেঞ্জ হলো 4.04 টু 3.61। এই রেঞ্জের মধ্যে কয়টা ভ্যারাইটির মিন আসে দেখো আমাকে বলো সেটা। স্যার একটা, শুধু একটা। রাইট, একটা। এটা বুঝতে হবে কিন্তু একটাই আসে। অনেকে কিন্তু বলবেন আরো বেশি আসে, বেশি কিন্তু আসে না, কারণ
3.61 এর অনেক পরে কিন্তু 3.39। আমরা কিন্তু ডিসেন্ডিং অর্ডারে দেখতেছি, এখানে অনেকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে জটিলতা লাগিয়ে একদম গুরুচরণ করবে, সুতরাং লেটার গ্রেডিং কিন্তু হবে না। বিষয়টা খেয়াল ভেরি শার্প ইয়াতে চিন্তা করতে হবে যে আমার রেঞ্জটা হলো 4.04 থেকে 3.61। তো অনেকে বলতে 3.61 এর ভিতরে 3.31 ঢুকে গেছে, আসলে না, 3.61 এর অনেক পরে। তুমি চিন্তা করো 3.61 এর পর হলো 60, 59 বা 58, 57 এরকম ভাবে চলতে চলতে পরে গিয়ে 3.31। সুতরাং এর মধ্যে একটাই করে, যারা একটা বলেছে তারা রাইট, এভাবে বাকিদের যদি না বুঝে তাদের কাছ থেকে বুঝে নিবে। তাহলে যদি একটাই পরে তাহলে সে একটা লেটার গ্রেডিং পাবে, একটা ভ্যারাইটি সেটা এ। তাহলে দেখো B4 এর সাথে কেউ নাই, B4 ইজ দা বেস্ট ভ্যারাইটি, আমরা পরে কমেন্ট লিখবো। তাহলে দেখো আমরা বললাম B4 টা পেয়ে গেলাম। পরবর্তীতে এই B3 এর এগেইনস্টে আসো, B3 এর এগেইনস্টে তুমি 3.39 হলো B3 ভ্যালু মাইনাস 0.04 টা এলজি ভ্যালু বিয়োগ করো, তাহলে রেঞ্জটা কত দাঁড়ায় 3.39 টু 2.96। এই রেঞ্জ মিউট করা প্লিজ। এই রেঞ্জের মধ্যে কয়টা ভ্যারাইটির মিন আসে বলো? স্যার একটা। একটা, রাইট। বুঝতে হবে 3.39 এর 2.96, কারণ 2.96 এর অনেক পরে কিন্তু 2.87। কারণ আমরা দেখতেছি কিন্তু ডিসেন্ডিং অর্ডারে সবসময় আমরা বলতেছি, এটা মনে রাখতে হবে। এখানে একটা হলো আমি বলবো যে এখানে সবথেকে সহজ একটা एग्जांपल আমরা নিয়ে আসছি, পরীক্ষায় কিন্তু অত সহজ থাকবে না। এখানে ওভারল্যাপিং হবে, লেটারিং এর মানে কি হবে 10টা ভ্যারাইটি থাকবে। সুতরাং বিষয় যদি তুমি বুঝো, থিংকিংটা যদি তোমার ঠিক থাকে, তোমাকে যত কিছু দেওয়া হোক, যোগ অঙ্ক যদি তুমি পারো, তোমাকে এক খাতা ভরে যদি সংখ্যা লেগে যোগ দেয় তাতে তোমার কোনো অসুবিধা নাই, বিষয় কিন্তু একই। তো সুতরাং এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। আবারও বলতেছি, তাহলে দেখো দ্বিতীয়বারের ক্ষেত্রে রেঞ্জ 3.39 থেকে 2.96, এখানে মাত্র আসছে একটা ভ্যারাইটি। সুতরাং এ যেহেতু দিয়ে ফেলছে, এখন কি দিব? বি। অনেকে বললে এখানে ক্যাপস দিব, ক্যাপিটাল লেটার দিব না স্মল লেটার দিব, তোমার যা খুশি তাদের, ক্যাপিটাল দিলেও ওকে, স্মল দিলেও ওকে। তাহলে আমরা ঠিক আছে, তাহলে এটাকে যেহেতু এ দিয়েছি, এবার এটা আমি বি দিয়ে দিলাম। পরবর্তী ভ্যারাইটির দিকে যাও, B2 এর এগেইনস্টে যাও। B2 এর এগেইনস্টে ভ্যালু ছিল 2.87 মাইনাস 0.43 বিয়োগ 2.44। আমার রেঞ্জ হলো 2.87 টু 2.44। এই রেঞ্জের মধ্যে কয়টা ভ্যারাইটি আসে সেটা বলো? দুইটা স্যার, দুইটা। দুইটা, B2 আর B1। হ্যাঁ, B2 আর B1, রাইট। এইটা সবার কিন্তু বুঝতে হবে এইটা। তো এইখানে এই রেঞ্জের মধ্যে দুইটা ভ্যারাইটি আসে, এইজন্য এই দুইটা ভ্যারাইটি যেহেতু এই রেঞ্জের মধ্যে আসছে, এইজন্য এই দুইটাকে আমি সি দিয়ে দিলাম। দেখো 2.87 এর এগেইনস্টে সি দিয়েছি, 2.57 এর 6 এর এগেইনস্টে সি দিয়েছি। ঠিক আছে, এই দুইটাই আসছিল। তার পরবর্তী ভ্যারাইটির দিকে যাও। তুমি এটা মনে করবে না যে এটা তো লেটার পেয়ে গেছে, এটা বাদ দিয়ে পরের দিকে চলে না, প্রতিটা ভ্যালুর ক্ষেত্রে বিয়োগ দিতে হবে। পরবর্তী B1 এর এগেইনস্টে আসো, 2.56 মাইনাস 0.43 ইকুয়াল 2.13। রেঞ্জটা হলো 2.56 টু 2.13। এই রেঞ্জের মধ্যে কয়টা ভ্যারাইটি আসে? তিনটা। তিনটা, রাইট। দুইটা নতুন, একটা ছিল ওল্ড, তাই না? জি স্যার। কারণ একটা পেয়ে গেছিল, তাই তো? তো সুতরাং ওই এই B1 কিন্তু আগে একটা সি লেটার পেয়েছিল, কিন্তু এখন পরবর্তী যে রেঞ্জ, তাহলে এটা কিন্তু B5 পর্যন্ত চলে আসে, অর্থাৎ দুইটা আসে নতুন ভ্যারাইটি, একটা আগে ছিল। তাহলে এখানে যেহেতু নতুন, সবসময় মনে রাখবেন রেঞ্জের মধ্যে যদি নতুন ভ্যারাইটি আসে তাহলে নতুন লেটারিং হবে। তাহলে যেহেতু নতুন মানে সি এর পরে কি হবে, আসবে ডি, সি এর পরে কি ডি। তাহলে পরবর্তী দেখো তিনটারে ডি আসছে, এই দুইটা তো ডি পাবে আর এইটারও ডি উঠে যাবে, কারণ রেঞ্জটা ছিল 2.56 থেকে 2.13। অর্থাৎ এই B1 B2 এর মধ্যে কোনো পার্থক্য নাই, এবং B1 আবার B6 এর মধ্যে তেমন কোনো সিগনিফিকেন্ট পার্থক্য নাই। কিন্তু বুঝতে হবে আসলে কি মিন করে। দেখো আবার B2 B1 এর মধ্যে কিন্তু সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, কারণ তাদের মধ্যে ডিফারেন্স 0.43 চাইতে বেশি। এই যে দেখো 0.43 আমরা কেন কাজে লাগাচ্ছি, আমরা বলছিলাম যে এলএজি 0.43 তার মিন করে যে মিনিমাম 0.43 অথবা তার চাইতে কম যদি ডিফারেন্স থাকে তারা হবে নন সিগনিফিকেন্ট ডিফারেন্স। যদি 0.43 চাইতে বেশি হয় সেটা হবে সিগনিফিকেন্ট ডিফারেন্স। এখানে দেখো B1 এবং B6 এবং B5 তাদের মধ্যে 0.43 চাইতে বেশি ডিফারেন্স নাই, সুতরাং তারা একই গ্রেডে পড়েছে, একই লেটারিং, সবাই ডি পেয়েছে। কিন্তু B1 2 সাথে যদি B6 ডি করো তাহলে দেখো নিশ্চয়ই 0.43 চাইতে বেশি হবে, সেই জন্য তারা এটা সি পেয়েছে, এটা ডি পেয়েছে। আবার B1 এর সাথে B6 এই দুইটার মিন যে আমরা দেখলাম যে না তাদের মধ্যে 0.43 চাইতে ডিফারেন্স নাই, সুতরাং এটা যদি ডি পাই এটা ডিটা উঠে যাবে। সুতরাং দেখো B1 এর সাথে B6 এর কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স
নাই, এবং B5 এর কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই, কিন্তু B2 এর সাথে B6 এর আছে, B2 এর সাথে B5 এর আছে, হ্যাঁ। আবার B1 এবং B2 এর মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই, দুইটার C আছে। তো সুতরাং দেখো একটা ভ্যারাইটি দেখো মাল্টি লেটারও পেতে পারে, সিগনিফিকেন্ট ডিফারেন্স কিভাবে আমরা ডিটারমাইন করছি, তাহলে আমরা বলতেছি যে এই যে লেটার গ্রেডিং করলাম এখানে B4 হলো হাইস্ট, তারপরে B3, তারপর B2, B1, B6 এন্ড B5। তো সুতরাং এই স্যার দুইটা ডিফারেন্স যদি 0.43 হয় স্যার, তাহলে স্যার গ্রেডিংটা কি হবে? একই হবে। আমরা বলছি অবশ্যই 0.43 এবং তার চাইতে বেশি, 0.43 চাইতে বেশি হবে। এলএলটি মানে লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স, অর্থাৎ এটা হলো মিনিমাম। যদি সিগনিফিকেন্ট ডিফারেন্স হতে হয় তাহলে অবশ্যই 0.43 চাইতে বেশি হতে হবে। যদি 0.43 এর মধ্যে 0.43 অথবা তার চাইতে কম হয় তাহলে একই গ্রুপে পড়বে। ঠিক আছে, যেমন এই তিনটা দেখো একই গ্রুপে পড়ছে। জি স্যার। ঠিক আছে, তো সুতরাং দিস ইজ দ্য সিম্পল ওয়ে অফ লেটার গ্রেডিং। এখন যদিও হয়তো বলবে স্যার এটা তো কম্পিউটারে ক্লিক দিলেই চলে আসবে, তো কম্পিউটারে ক্লিক দিলেই চলে আসলেই হবে না, আমার ডাটার মিনিং বুঝতে হবে। কারণ আমি যখন তুমি কম্পিউটারে ক্লিক দিলে ডাটা বেরিয়ে আসবে, কিন্তু তোমাদের থিসিস লেখাই হবে, তখন কিন্তু কম্পিউটার লিখে দিবে না, তখন নিজের ডিসকাশন এবং ব্যাখ্যা লিখতে হবে। তো সুতরাং এই তোমার এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে হবে। কারণ আমাদের তোমরা যারা থিসিস এমএসসি তে করবে, থিসিসের কথা পরে আসি, যাক আমার সুদা কথা এখন ভ্যালিড টেস্টিং আছি। সুতরাং এই যে আমরা ভ্যালিড টেস্টিং করলাম, যে দেখো এখন মনে করো তোমার হলো B4 হলো তোমার একটা আননোন ম্যাটেরিয়াল যেটা তুমি ভ্যালিডিটির জন্য অ্যাপ্লাই করেছো। এখন যখন এসসিএ দেখবে ও আচ্ছা B4 ছিল তার এটা, এখন তখন সে কোড বের করবে, কোড বের করে দেখবে B4 কি, B4 মানে ওই একটা তুমি নতুন জিনোটাইপ যেটা তুমি নিজে ডেভেলপ করেছো, এটা ফলন সবচেয়ে বেশি। আর B3 মনে করো যে ব্রিদান 28 অথবা 29 অথবা ব্রিদান 65 67 যাই বলি, অথবা বাউদান 3 বলি, তাহলে মনে করবো আচ্ছা বাউদান 3 হলো 3.39, আর নতুন যে ভ্যারাইটির জন্য যে সে অ্যাপ্লাই করেছে তার ফলন হলো 4.04, তাহলে তো এটা সিগনিফিকেন্টলি ডিফার করে। এখন বলে ওকে এসসি বলে ওকে দ্যাটস ফাইন, এবার তাহলে এটাকে ভ্যারাইটি হিসেবে নমিনেশন দেওয়া যেতে পারে। অর্থাৎ তখনই তারা গভর্নমেন্টের কাছে কি করবে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের সিড উইং যে আছে, তখন তাকে বলে দিবে যে ওই ব্যক্তি যে ভ্যারাইটির জন্য আবেদন করেছিল তার ভ্যারাইটি, তার জেনোটাইপের ফলন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি অথবা চেক ভ্যারাইটির চাইতে অনেক বেশি, সুতরাং এটাকে ভ্যারাইটি হিসেবে রিকগনিশন দেওয়া যেতে পারে গভর্নমেন্টের কাছে। তখন সে টেকনিক্যাল কমিটি যখন রিপোর্ট পাঠাবে, তখন সচিব তখন সাইন দিয়ে বলবে যে ওকে দিস জেনোটাইপ হ্যাজ বিন রিলিজড অ্যাজ এ ভ্যারাইটি। তো সুতরাং এভাবেই কিন্তু ভ্যারাইটি ডেভেলপ করতে হয়, ভ্যারাইটি রিলিজ করতে হয়, এবং এই জন্য আমাদের এই ধরনের ডাটা অ্যানালাইসিস করতে হয়। তো সুতরাং দিস ইজ দ্য সিম্পল ওয়ে হাউ টু অ্যানালাইজ দ্য ডাটা। তো সুতরাং এইভাবে তোমরা, এবং সবার শেষে কিন্তু এইবার রেজাল্ট যখন আমরা লিখবো, তখন রেজাল্ট গুলিকে আমরা আবার ভ্যারাইটি এবং মিন, তখন যে অরিজিনাল অর্ডারে ছিল তখন তো আমরা অঙ্ক করার স্বার্থে আমরা ডিসেন্ডিং অর্ডারে তোমার সাজিয়ে নিয়েছিলাম। এবার আমরা ভ্যারাইটি যা ছিল অরিজিনাল B1 B2 সেভাবে লিখবো, তারপরে মিন লিখবো, তারপর যে অরিজিনাল যে এখন যার যার এগেইনস্টে যে লেটার গ্রেডিং ছিল সেটা আমি দিয়ে দিব। তাহলে B1 CD, B2 C, B3 B, B4 A, B5 D এবং B6 D, অর্থাৎ দিস ইজ মাই অরিজিনাল অর্ডার। এইভাবেই আমার প্রবলেমটা দেওয়া ছিল B1 B2 B3 B4 B5। সুতরাং তোমরা যখন ডাটা অ্যানালাইজ পুট করবে দেখবা দুই ভাবে রেজাল্ট হবে, একটা হলো অরিজিনাল অর্ডার আর একটা হলো র্যাঙ্ক অর্ডার। র্যাঙ্ক অর্ডার এবং অরিজিনাল অর্ডার দুইটা বুঝতে হবে যে আগে এটা ছিল আমার এই যে এখানে যে আমি করেছিলাম এটা ছিল র্যাঙ্ক অর্ডার, তারপরে কে আসবে, এটা হলো আমার অরিজিনাল অর্ডার ছিল, এইভাবে B1 আমার ডাটা বেরিয়ে ছিল। সবার শেষে কমেন্টস লিখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কমেন্টস এক এক ধরনের ট্রেডের ক্ষেত্রে এক এক রকম হবে। এটা যদি ফলন হয় তাহলে সেটার ব্যাখ্যা হবে একরকম, যদি সেটা ডেজ টু ম্যাচুরিটি হয়, যেমন তোমাদের ক্ষেত্রে আমি পুরো সেকেন্ড যে প্রবলেমটা দিয়েছি যেটা ডেজ টু ম্যাচুরিটি, সেটার এক্সপ্লানেশন আর এটার এক্সপ্লেনেশন হলো রিভার্স। এরকম রিভার্স আমরা বলবো, দেখো যে আমরা বলছি কি বলছি, কমেন্টস কি লিখছি, the varieties having common letters are statistically similar and the varieties having different letters are statistically different। আমরা বলছি এই যে লেটার গ্রেডিং আমরা করেছি তাদের মধ্যে যারা কমন লেটার আছে তারা statistically similar, যেমন আমরা বলেছিলাম যে B5 B6 and B1 similar কারণ সবাই D পেয়েছে। ঠিক আছে, আবার বলছি B1 B2 similar কারণ দুইটাই C পেয়েছে। কিন্তু আবার সবার সাথে বলছি the different letters, মনে করো B4 পেয়েছে A এবং B3 পেয়েছে B, ডিফারেন্ট লেটার পেয়েছে, তাহলে এই ভ্যারাইটি দুটির মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্ট আছে। এই কথাটাই আমি সবার সাথে লিখতে ভ্যারাইটিস হ্যাভিং কমন লেটার, যাতে
আমরা এই কথাটা সায়েন্টিস্টরা না বলে বুঝি, কিন্তু আমার কথা হলো এই যে আমরা যে রেজাল্ট দিব এই রেজাল্টটাতে আমরা বলছি এরকম ভাবে যখনই আমরা সায়েন্টিফিক ম্যানুস্ক্রিপ্ট লিখবো সেখন এরকম ভাবে আমাদেরকে লিখতে হবে যাতে সবাই এটা বুঝে, এরকম বিষয়টা না আই থট এর সায়েন্স দিয়ে আমি লিখলাম আর দেখা গেছে প্ল্যান বিডার ছাড়া আর কেউ বুঝে না, তাহলে কিন্তু হবে না। সুতরাং সায়েন্টিফিক আর্টিকেল ক্ষেত্রে থিসিস বলি যাই বলি তোমরা যা লিখবে গবেষণা করবে সবসময় খেয়াল করতে হবে যে আমরা এরকম ভাবে আমাদেরকে ম্যানুস্ক্রিপ্ট লিখতে হবে, অর্থাৎ রিসার্চ আর্টিকেল লিখতে রিসার্চ পেপার যেটা বলি আমরা, তখন যাতে সবাই বিষয়টা বুঝে। তাহলে এখানে আমি ইন্ডিকেশন দিয়ে দিলাম, the varieties having common letters are statistically similar, the varieties having different letters are statistically different, অর্থাৎ এই যে B4 এবং B5 ডিফারেন্ট, কারণ তারা একটা পেয়েছে A আর একটা পেয়েছে D, এগুলো ডিফারেন্ট। কনসিডারিং দ্য ক্যাটাগরি গ্রেন ইন পার প্লট, আমাদের ট্রেডটা ছিল গ্রেন ইন পার প্লট, অর্থাৎ আমাদের যে প্লট ছিল সেই প্লটে যে ফলন ডাটা ছিল ভ্যারাইটি B4 as the best, এই যে B4 ছিল সবচেয়ে দিল B4 as the best, followed by B3, B2, B1, B6 and B5। তাহলে এইখানে আমার যে ভালো ছিল ফলোড বাই দিয়ে আমি বাকিগুলো রেপ্রোনোলজিক্যালি বলে দিলাম। এখন এইটা যদি তোমার মনে করো এইটা ডেস্টু ম্যাচুরিটি ডাটা, তাহলে কি বলবে? মনে করো সাপোজ এটা ডেস্টু ম্যাচুরিটি ডেট মিন এবং লেটার গ্রেডিং, তাহলে সবচেয়ে ভালো কে হবে? শুধু B5 কেন, B5, B6 and B1, কারণ তিনটা তাদের মধ্যে তো কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই, আছে কি? B6 না স্যার, B6 টা হবে না কেন? আমরা বলছি যে এই যদি এই রেজাল্টটা যদি ডেস্টু ম্যাচুরিটি ডাটা হয়, যদিও আদলে 2-3 এর তো কোনো ডেস্টু ম্যাচুরিটি, সাপোজ ধরে নি আমরা যে এটা ডেস্টু ম্যাচুরিটি ডাটা হয়, তাহলে সবার চাইতে ভালো কে হবে, সবার চাইতে খারাপ কে হবে? সবচেয়ে ভালো হবে B5, V6, V1। রাইট, সবচেয়ে ভালো হবে B5, B6 and B1, যে যদি ক্রোনোলজিক্যালি ভ্যালুগুলোকে আমরা বলে যাই, যদিও তারা এক। আর সবচেয়ে খারাপ কে? B4 was the worst variety। তাহলে দেখো এই যে ট্রেড যদি চেঞ্জ করি তাহলে একটা ভ্যারাইটি ভালো হয়ে যাচ্ছে, আর আবার সেম ভ্যারাইটি যদি ট্রেড চেঞ্জ করে তাহলে ওয়ার্স্ট হয়ে যাচ্ছে। আমাদেরটা ছিল যে এটা ছিল ইল পার প্লটে ডাটা, ফলন যত বেশি ভালো ততই চাই আমরা, এটাই স্বাভাবিক। এখানে তখন ছিল B4 was the best, এই যে লেখো কনসিডার ফর ভ্যারাইটি B4 was the best, followed by B3, B1, B6, B5। আর যখনই এটা ডেস্টু ম্যাচুরিটি ডাটা হয়ে যাবে তখন আমরা বলবো যে তোমার B5, B6 and B1 is the best variety and B4 is the worst variety। ঠিক আছে? তো সুতরাং এখন তোমরা যে কোনো ট্রেড আছে ওই ট্রেডগুলোর মেরিট দেখে, ট্রেডগুলোর ওয়েট দেখে, কারণ হেটারোসিসের ক্ষেত্রে কিন্তু এভাবেই তোমাদের কিন্তু অলরেডি পড়ানো হয়েছে যে কিভাবে হেটারোব্যাডোসিস যে তোমরা এস্টিমেট করবা। মনে করো যে যদি ব্রাঞ্চ পার প্ল্যান্ট, অর্থাৎ যদি আমি ব্রাঞ্চ পার প্ল্যান্ট, আমি জানি না এগুলো বলা হয়েছে কিনা, যদি জুটের ক্ষেত্রে ব্রাঞ্চ পার প্ল্যান্ট হলো নেগেটিভ, ঠিক আছে, তাহলে এখানে ব্যাটার প্যারেন্ট হবে যার ব্রাঞ্চ সংখ্যা কম। আবার এটাও যদি সরিষার জাতা হয়, সরিষার ভ্যারাইটি হয়, তাহলে ব্রাঞ্চ যার বেশি সে হলো বেস্ট ভ্যারাইটি, তাই না? হেটারোসিস যখন তোমরা ক্যালকুলেশন করেছো যে হেটারোব্যালটিউসিস কাকে বলে বলো? এই যে স্যার দুইবার দুই রকম রেজাল্ট আসে, এটা স্যার বুঝি নাই স্যার। বেস্ট প্যারেন্টের সাথে যখন তুলনা করা হয় স্যার, হেটারোসিস সিম্পলি যদি বললে হেটারোসিস ইন F1 ওভার কি বেটার প্যারেন্ট, বেটার প্যারেন্ট, হেটারোসিস ইন F1 ওভার বেটার, সেটা হেটারোব্যালটিউসিস। তাহলে দেখো হেটারোব্যালটি যদি মনে করো একটা ব্রাঞ্চ পার প্ল্যান্ট দেওয়া থাকে ডাটা, মনে করো তোমাদের তো বিভিন্ন অনেক ডাটা দেওয়া হয়েছে, প্ল্যান্ট আইডি সেটা ব্রাঞ্চ পার প্ল্যান্টে ডাটা দেওয়া আছে, এবং ব্রাঞ্চ পার প্ল্যান্টে ডাটা যদি দেওয়া থাকে, তাহলে এইটা যদি জুটের হয় তাহলে বেস্ট ভ্যারাইটি হয়, বেস্ট প্ল্যান্ট হবে, প্যারেন্ট হবে একটা। আবার যদি সেম ডাটায় যদি ব্রাসিকার হয় তাহলে বেস্ট প্যারেন্ট হবে আরেকটা, তাই না? কারণ কি ব্রাসিকার ক্ষেত্রে ব্রাঞ্চ যত বেশি ততই বেশি পজিটিভ, এটা ভালো চাই, তাহলে বেস্ট ভ্যারাইটি হলো যেটা ব্রাঞ্চ সংখ্যা বেশি আছে। আবার জুটের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে দেখবো সবার চাইতে ব্রাঞ্চ সংখ্যা সবচেয়ে কম কোনটা, সেটা হলো কি বেস্ট ভ্যারাইটি। তো সুতরাং দেখো এই যে ট্রেড চেঞ্জ হয়ে গেলে ক্রপের দিকে তাকাইতে হবে, ইমাজিনেশন করতে হবে, খালি মুখস্থ করলে হবে না যে এটা কি ট্রেড, কি ট্রেড দেখি তো এটা এই ট্রেডটা ওই গাছের ফলনে কিভাবে প্রভাব বিস্তার করতেছে। জুটে যদি ব্রাঞ্চিং হয় তাহলে ফলন কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। ব্রাঞ্চ যত বেশি হবে তত বেশি এখান থেকে
ফাইবার কালেকশন তত বেশি জটিলতা বাড়বে, তত বেশি ফাইবার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই না? তো সুতরাং এই ক্ষেত্রে বেস ভ্যারাইটি হবে যার ব্রাঞ্চ নাই, সোজা কথা যদি বলি। আর এইটাই আবার যখন আমরা হেটারোসিস আবার ক্যালকুলেশন হেটারোভ্যালিস ক্যালকুলেট করতে ইনক্রিজ অফ ব্রাসিকা, মনে একটা ব্রাঞ্চ নাম্বার আছে 5টা আরেকটা আছে ব্রাঞ্চ নাম্বার 7টা আরেকটা ব্রাঞ্চ নাম্বার আছে 8টা, তাহলে বেস প্যারেন্ট কোনটা হবে? যার ব্রাঞ্চ নাম্বার 8টা। কারণ কি ব্রাসিকার ক্ষেত্রে, লেডিস ফিঙ্গারের ক্ষেত্রে, লিগুমিনিসি ক্রপের ক্ষেত্রে যত ব্রাঞ্চ বেশি থাকবে তত বেশি ফুল ফল আসবে, তত মনে করো মুগ বিন, তারপরে সয়াবিন, যত ব্রাঞ্চ বেশি থাকবে তত বেশি পট হবে, তত বেশি ফুল ফল হবে। সুতরাং এগুলি কিন্তু চিন্তা করতে হবে। আমি আবারও বলবো যে মুখস্থ করার কোনো জিনিস কিন্তু জেনেটিক্সে নাই, এগুলি হলো চিন্তা করার বিষয় এবং ফিলোসফি অ্যাপ্লাই করার বিষয়। তো সুতরাং দেখো আমরা হেটারোসিস এই বিষয়গুলি বলা হয়ে থাকলে দ্যাটস ফাইন, না বলা হলো আমি বলে দিলাম। তো সুতরাং আবার যদি প্ল্যান্ট হাইটের কথা চিন্তা করি, রাইসের ক্ষেত্রে প্ল্যান্ট হাইট এখানে তাহলে বেটার প্যারেন্ট হবে যার প্ল্যান্ট হাইট সবচেয়ে কম, সেটা হবে বেটার প্যারেন্ট। কারণ রাইসে আমরা হাইট চাই না, হাইট বেশি থাকলে সেটা লজিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ফলনও কম হবে। তো সুতরাং আমরা এই জন্যই তো ডুয়ার বের করছি। আমরা কেন বের করেছি সেমি ডুয়ার? নিশ্চয়ই কারণ আছে। তো সুতরাং এই যে একই ট্রেড এক এক ক্রপের ক্ষেত্রে এক এক ধরনের তার পজিটিভ নেগেটিভ ডিরেকশনে চিন্তা করা হচ্ছে। সুতরাং এই বিষয়গুলি ভালো করে বুঝতে হবে এবং খেয়াল রাখতে হবে কোন ট্রেডে ডাটা দেওয়া আছে। এই ট্রেড গুলিকে তখন সেইভাবে হেটারোভ্যালিস যদি ব্রাসিকার ক্ষেত্রে হয় ব্রাঞ্চ পারফেক্ট থাকে, যার ব্রাঞ্চ সেটা ধরে নিবে। তো সুতরাং এই যে আমরা এখানে কমেন্ট করলাম, এই যে যদি আমার যেগুলো ইল পার প্লট ডাটা ছিল বিফোর ওয়াজ দ্য বেস্ট ছিল, কারণ এই লেটার গেট পেয়েছে, যদি এইটাই যদি আবার মেচুরিটি ডাটা হইতো তাহলে বিফোর ইজ দ্য ওয়ার্স্ট, কারণ সে সবচেয়ে বেশি দিন নিচ্ছে। আমরা চাই যে ভ্যারাইটি বেশি দিন না নেই, কারণ আমরা চাচ্ছি এখন আর্লি মেচুর ভ্যারাইটি ডেভেলপ করতে। কারণ আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট এখন আমরা 3-4 ক্রপ করছি, আমাদের ভবিষ্যতে পপুলেশন যখন বাড়বে তাহলে আমাদের কিভাবে এই সার্ভাইভ করতে হবে এই পরিবর্তিত পরিবেশে? আমাদের ফলন বাড়াইতে হবে। ফলন বাড়ানোর সুযোগ না, ফলনের একটা প্লেটুতে আমরা চলে গেছি। এখন যদি সিগনিফিক্যান্ট ব্রেক থ্রু নিউজ নিয়ে আসতে অনেক বেশি কঠিন। তোমরা অলরেডি জেনেছো বিধান 28-29 এর যে ফলন, তাদেরকে ব্রেক থ্রু দেওয়ার মতো কোনো ভ্যারাইটি এখন পর্যন্ত মাঠে শুধু আসতেছে কিন্তু টিকতেছে না তাদের সাথে। ঠিক আছে, কারণ কি ফলনের একটা প্লেটুতে চূড়ায় আমরা চলে গেছি। তার সেখান থেকে আরো যদি ব্রেক থ্রু আনতে চাই, এই কনভেনশনাল ব্রিডিং এ আসবে না। তোমাদের মধ্যে যারা মলিকুলার ব্রিডার হবে, যারা বিভিন্ন ফেভারেবল জিন এক গাছে নিয়ে আসতে পারবে, মার্কার স্টেট ব্যাকক্রসিং অর জিন পিরামিডিং, তখনই কিন্তু সুপার প্ল্যান্ট আমাদের ডেভেলপ হবে। এই সুপার প্ল্যান্ট থেকে আমরা সুপার ফলন পাবো, তাহলে কিন্তু এই পপুলেশনকে আমরা খাওয়াইতে পারবো, আদারওয়াইজ কিন্তু ভেরি ডেঞ্জারাস। তো সুতরাং আমাদেরকে ক্রপিং ইন্ডেক্স একটা সহজ সিম্বল আমরা যদি শর্ট ডিউরেশন করে ফেলি তাহলে ক্রপিং ইন্ডেক্স বাড়াই দিতে পারে। আমরা যেখানে এখন 3টা রাইস করছি ওদের ভবিষ্যতে 4টা রাইস করতে পারবো, হ্যাঁ। অথবা ওই শর্ট ডিউরেশন করলে আমরা এর সাথে এডিশনাল ক্রপ, যেগুলিতে আমরা 1-2টা ক্রপ করে সেগুলিতে আমরা এডিশনাল ক্রপ করতে পারবো। তো সুতরাং এই বিষয়গুলো সামনে চিন্তায় রেখে মাথায় রেখে আমাদের ব্রিডিং ওয়ার্ক কিন্তু আগায় নিতে হবে। তো সুতরাং আজকে এই পর্যন্তই আমরা ব্রিডিং ওয়ার্ক আমরা করলাম এবং একটা প্রবলেম কিভাবে সলভ করতে আমরা প্রথম থেকে একটা তোমাদেরকে আউটলাইন দিয়ে শেষ করব। সেইভাবে তোমরা দ্বিতীয় প্রবলেমটা সলভ করবে, তখন তোমরা তোমার তাহলে আমি বলবো যে আমাদের যে ক্লাস নেওয়ার আসল উদ্দেশ্য সাকসেসফুল হলো। আমরা বলছিলাম যে প্রথমে আমরা বের করবো কি রো টোটাল এবং কলাম টোটাল। আমরা রো টোটাল বের করেছি, কলাম টোটাল বের করেছি, তারপর মিন বের করেছি। তারপরে আমরা বলছিলাম যে গ্রাইন্ড টোটাল আমরা বের করতে পারবো। কারেকশন ফ্যাক্টর আমরা জানি জি স্কয়ার বাই n, আমাদের 24টা ভ্যালু ছিল আমরা পেয়ে গেলাম। টোটাল সাম স্কয়ার আমরা জানি কিভাবে বের করতে হয় 9.91। ব্লক সাম স্কয়ার আমরা পেয়ে গেলাম। ব্লক সাম স্কয়ার কে আমরা বলছি, দেখো ব্লক সাম স্কয়ার কে আমরা ভাগ দিয়েছি নাম্বার অফ ভ্যারাইটিস দিয়া। আবার যখন ভ্যারাইটি সাম স্কয়ার বের করছি তখন দিয়েছি নাম্বার অফ রেপ্লিকেশন দিয়া অথবা নাম্বার অফ ব্লক দিয়া। সুতরাং এগুলি কিন্তু ব্লক সাম স্কয়ারের ক্ষেত্রে ভাগ দিবা ভ্যারাইটি দিয়া, ভ্যারাইটি সাম স্কয়ারের ক্ষেত্রে ভাগ দিবা ব্লক। এই যে এই জায়গায় যদি প্রথমে যদি গন্ডগোল লেগে যায় তাহলে কিন্তু আর সামনে যতই আগাও কোনো কাজে লাগবে না। সুতরাং এই পোর্শনটুকু অ্যানোভা টেবিল পর্যন্ত অ্যানালাইসিস আমাদেরকে ভালোভাবে করতে হবে। অ্যানোভা টেবিল সাজানোর পর আমরা বলছি আমরা অ্যাপ টেস্ট করব। অ্যাপ টেস্ট করব কিভাবে? আমরা অ্যাপ এখানে এসএস ভ্যালুকে এমএস ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে ভাগ করব, এমএস পেয়ে যাব। এমএস ভ্যালুকে তাদের ইরোর এমএস দিয়ে ভাগ করলে ভ্যারাইটির ক্ষেত্রে ভ্যারাইটির এফ ক্যালকুলেট পাবো, ব্লকের ক্ষেত্রে ব্লক ক্যালকুলেট পাবো। এফ টেবুলেটেড আমরা বলছি টেবিলে কিভাবে 5% 1% দেখতে হয় আমরা তোমাদেরকে শিখেছি এইভাবে।
তখন এখানে ইন্ডিকেট করে যে এখানে এই একের উপরে অনেক এনএস দেখতে পারে, এনএস অথবা লিখে দিবে এনএস মিন নন সিগনিফিকেন্ট। এই 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 যে আমরা ভ্যারাইটির অ্যাপ ভ্যালু সিগনিফিকেন্ট, এটা ইন্ডিকেট করে ভ্যারাইটি গুলি মেনের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, সো উই উইল গো ফর প্রসিড। তাহলে এটা দেখলাম আমরা কিভাবে টি ভ্যালু এবং অ্যাপ ভ্যালু দেখাইতে হয়, দেখতে পারি আমরা বললাম যে কি কি মিন করে আমাদের অ্যাপ ভ্যালু আমরা টেবিলে পেয়েছি 5%, 1% লেভেলে 2.90, 4.56 এবং আমরা ক্যালকুলেটেড পেয়েছি 45, অনেক হাই, সুতরাং এটা 1% লেভেলে সিগনিফিকেন্ট। ইন কেস অফ ব্লকের ভ্যালু আমরা দেখছি সেটা 1 এবং সেটা টেবিলের ভ্যালু ছিল 3.29 এন্ড 5% ইনসিগনিফিকেন্ট, এটা ডিজারেবল। এখন আমরা এলএসজি ভ্যালু বের করব। আমরা বলছি এলএসজি 1% লেভেলে কেন বের করব, অনেক 5% করতে পারি। আমরা এলএসজি 1% লেভেলে এই কারণে বের করব যে আমরা অ্যাপ ভ্যালু 1% লেভেলে সিগনিফিকেন্ট ছিল। এলএসজি 1% লেভেলে বের করা, এসিডি ভ্যালু আমরা বের করতে জানি, এলএসজি 1% আমরা 0.43 কেজি। এখন এই 0.43 কেজি চাইতে বেশি যদি ডিফারেন্স থাকে তাহলে সিগনিফিকেন্ট ডিফার করবে, 0.43 অথবা তার কম যদি থাকে তাহলে একই গ্রেডিং করবে। তারপর আমরা কি করব, অ্যারেঞ্জ দ্য ভ্যারি মিনস আমরা বেনগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। ডিসেন্ডিং অর্ডারে ও হাই ভ্যালু থেকে লো ভ্যালুতে সাজাবো, একটু স্পেস দিয়ে রাখবো, লেটার গ্রেডিং প্রথম দিব না। তারপরে এদিকে আমরা আসবো 1 দিয়ে 0.40 আমার প্রথম ইনিশিয়াল মিন ভ্যালু, তার সাথে 0.43 বিয়োগ করব, তাহলে আমার রেঞ্জ দাঁড়াবে এইটা। এই রেঞ্জের মধ্যে একটাই ভ্যারাইটি পড়ে, এইটা তাহলে লেটার পাবে। পরবর্তীতে 3.39 থেকে 0.43 বিয়োগ করব, এই রেঞ্জের মধ্যে 3.39 থেকে 2.96, এই রেঞ্জের মধ্যে একটাই পড়ে, এটা বি লেটার পাবে। পরবর্তীতে 2.87 থেকে 0.43 বিয়োগ করবে, এই রেঞ্জের মধ্যে দুইটা পড়ে, তাহলে B2 এবং B1 তারা সি পাবে। তার পরবর্তীতে 2.5 থেকে 0.43 বিয়োগ করবে এবং সেটা রেঞ্জ হবে 2.5 থেকে 2.13, এখানে তিনটা পড়ে, এই তিনটাই চলে সবাই সি ডি পেয়ে গেল। তাহলে আমাদের ডাটা কেটে আমরা করে ফেলা, এবার আমাদেরকে আবার রেজাল্ট লিখতে হবে, ভ্যারাইটি কিন্তু অরিজিনাল অর্ডারে আমরা দিয়ে দিব, তারপর আমরা কমেন্ট করব। কমেন্টস কিভাবে করতে অলরেডি আমরা বলেছি। তো সুতরাং আজকে এই পর্যন্ত তোমাদের সাথে ভ্যারাইটি টেস্টিং এর ক্লাস। তোমরা প্রবলেম 1 আমি সলভ করে দিলাম, প্রবলেম 2 তোমরা নিজেরা করবে, সেভাবে কমেন্ট লিখবে। এই পর্যন্তই। এখন তোমাদের আমার সাথে তাহলে তোমাদের নেক্সট ক্লাস কবে হবে, কবে জেনেটিক্স এর? রবিবার 11টায় স্যার। রবিবার 11টায় অন্য কেউ হয়তো তোমাদের সাথে আসবে। তাহলে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, তাহলে আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। আমার অ্যাসাইন ছিল এটা ভ্যারাইটি টেস্টিং। যদি আমি আবারও বলবো ভ্যারাইটি টেস্টিং ভেরি ইন্টারেস্টিং, কিন্তু যদি এক জায়গায় ক্যালকুলেশন ভুল হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেশন ভুল। তো সুতরাং এখানে আবারও বলবো, যদি সম্পূর্ণ ক্যালকুলেশন ওকে হয় 10-এর 10, আবার 10-এর 0 পাওয়ার সুযোগ আছে। তো সুতরাং আমরা চেষ্টা করব, তোমরা চেষ্টা করবে কনফিডেন্ট। আবারও বলবো কনফিডেন্স লেভেল হাই থাকতে হবে যে আমি যে ক্যালকুলেশন করছি কোনো ভুল হচ্ছে না। যদি একটু কনফিডেন্স কম থাকে তাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। সুতরাং একটা সেটে অবশ্যই ভ্যারিয়েশন, আবারও বলি একটা সেটে অবশ্যই ভ্যারিয়েশন টেস্টিং থাকবে। দুইটা সেট হবে, একটা টেস্টে থাকবে ভ্যারিয়েশন টেস্টিং এবং তোমার কি বলে অথবা অন্য ধরনের সহজ প্রবলেম থাকবে। আর অন্য গ্রুপে যেগুলো হেডারসিসের প্রবলেম থাকবে সেক্ষেত্রে আবার কোরিলেশন দিয়ে আমরা কভার করব, অর্থাৎ দুই সেটেই যাতে সমান এমফাসিস দেওয়া হয়। সুতরাং সবাইকে এটা জানতে হবে, শিখতে হবে, এবং এটা প্র্যাকটিক্যাল ইন্টিগ্রেশন যদি এগ্রিকালচার লাইনে থাকো তো সারা জীবন লাগবে। সুতরাং আজকে এই পর্যন্তই। তোমাদের কারো কোনো জানার থাকলে এখন আমাকে জিজ্ঞেস করতে পারো। রেকর্ডিং এখানে ওটা থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে ভিতরের ইলটা সবচেয়ে বেশি, আমরা কমেন্টে যেটা লিখলাম ওটা তো আমরা মানে প্রমাণ করার আগেই দেখতে পাচ্ছি টেবিল থেকে। এতগুলো মানে প্রসিডিউরে যাওয়ার কি দরকার ছিল? স্যার লেটার গ্রেডিং কি অবশ্যই দিতে হবে? তুমি কোথা থেকে আগে বুঝতে পারতেছিল .4 B4 হয়ে যায়, কোথা থেকে দেখতে পাচ্ছিলে? কোন টেবিল থেকে বলো? প্রথম টেবিল থেকে? প্রথমে যে ডাটা দেওয়া আছে স্যার, ওখানে তো দেখা যাচ্ছে প্রতি ব্লক মানে V4 এর জন্যই ইল্ড গুলো বেশি আসছে। V4 এর জন্য ইল্ড এই কথা বললে তো হবে না। V4 এর জন্য না, V4 এর বিভিন্ন রেপ্লিকেশনের ভ্যালু হাসিছিল, V4 এর জন্য এটা বলতে হবে না। V4 এর প্রতিটা রেপ্লিকেশনের প্রতিটা ব্লকের ভ্যালু হাই ছিল। এখন আমার প্রশ্ন, তুমি যদি ওইখান থেকে বলতে পারতে তাহলে আমাকে বলতে পারতে ওই টেস্ট ছাড়া V4 এর সবচেয়ে ভালো কে, V4 এর সাথে অন্য কারো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা কিভাবে বলতে বলো? এখন তুমি বলতেছো B4, আমি বললাম না B3 ও সেম 4.40 4.3.39 একই, তখন তুমি আমার এই কথা কিভাবে জাস্টিফাই করতে? এজন্য বলতেছি যে কথা শুধু মুখে বললে হবে না, স্ট্যাটিস্টিক্স ছাড়া কোনো কথা নাই। এই জন্য বলতেছি স্ট্যাটিস্টিক্স সারা লাইফে লাগবে, এটা শুধু চাকরির জন্য না, সংসারের লাইফেও স্ট্যাটিস্টিক্স লাগবে।
সুতরাং স্ট্যাটিস্টিক ছাড়া কোনো কথা কিন্তু চলবে না। সুতরাং তুমি যদি ওই টেবিলের ভ্যালু হাই ভ্যালু দেখে যদি বলতে পারতে তাহলে এই সায়েন্স এত ডেভেলপ করতো না, অথবা এখনো আরো অনেক নতুন নতুন হাইপোথিসিস আসবে, আরো নতুন ফর্মুলেশন আসবে। স্ট্যাটিস্টিক ছাড়া চলবে না, স্ট্যাটিস্টিক ছাড়া কথাবার্তা অচল। তো সুতরাং তুমি ওই ভ্যালু দেখে যদি বলতে পারতা তাহলে তো কি বলবো, তাইলে যা তুমি যদি ভালো এই ফোরসাইট তোমার থাকে তাহলে তুমি ব্রিডিং এ মাস্টার্স করো। কারণ সিমিটে একজন সায়েন্টিস্ট আছে, সে কিন্তু মেজ গাছের পাতা দেখে বলতে পারে এই মেজের অরিজিন কোথায়। তো সুতরাং তোমার যদি এরকম ফোরসাইট স্ট্রোক পাওয়ার থাকে দ্যাটস ফাইন, তাহলে ব্রিডিং এ আসো তুমি। কিন্তু আসলে বাস্তবিক পক্ষে এই স্ট্রোক পাওয়ার দিয়ে শুধু হবে না, এবং সেটাকে স্ট্যাটিস্টিক্যালি ইউ হ্যাভ টু প্রুভ ইট। এখন আমরা সর্বশেষ যখন আসলাম, সবার শেষে লেটার গ্রেডিং করে উই হ্যাভ প্রুভ বিফোর ওয়াজ দ্য বেস্ট। কারণ কি, সে এ পেয়েছে, তার সাথে কেউ নাই। কারণ তুমি যদি এই টেস্ট না করে বলো, এখন তুমি যদি ওই ডাটা টেস্ট না করে তুমি ব্যারির জন্য আবেদন করো, তোমাকে ব্যারিডে ওরা দিবেন, বলবো যে আপনি টেস্ট করে নিয়ে আসেন, দেখেন পরে তো আমরা টেস্ট করবোই। তোমাকে টেস্ট করে বলে দিতে হবে, এবং তোমার টেস্টের ডাটা তারা আবার তখন চেক করবে। তারা নিজেরা তখন আবার তোমার জাত লাগাবে, ভ্যারাইটি দেওয়ার আগে লাগায় চেক করবে, ফলন নিবে তারা নিজেদের মতো করে, পরে চেক করে দেখবে যে না ঠিক আছে কি। তো সুতরাং আগে থেকে বলা দেওয়া যায়, এটা ইটস ভেরি ডিফিকাল্ট টু সে, এটা বলা যায় না। আমি বলবো তুমি যদি বলে থাকো সেটা দিতে রং কনসেপ্ট। সুতরাং আর কোনো বলা থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার এই যে 0.42 আর 0.43 এটা হচ্ছে তোমরা 0.42 দিয়ে করো, নো প্রবলেম। একই দেখো, একই আমি আই এম শিওর রেজাল্ট ইজ দ্য সেম। ঠিক আছে, তোমরা আমি তো 0.42 লিখে 0.42, তোমরা 0.42 দিয়ে তোমাদের রেজাল্ট আছে এটা দিয়ে করো, দ্যাটস ফাইন। আই এম শিওর দ্য রেট আর গেটিং দ্য সেম, নো প্রবলেম। ঠিক আছে, অথবা যেটা দিয়ে করো দুইটাই কারেক্ট। ঠিক আছে স্যার, তাহলে আমাদের লেটার গ্রেডিং তো অবশ্যই দিতে হবে। হ্যাঁ বলো, আবার বলো, সরি স্যার। তাহলে মানে আমাদের প্রত্যেকটা মানে এ ধরনের অঙ্কে লেটার গ্রেডিংটা অবশ্যই দিয়ে দিতে হবে না? সেইটা যে টেস্টে, সেটা তো ভ্যারাইটি টেস্টিং এর ক্ষেত্রে এই ধরনের মিস সেপারেশনের দরকার হয়, সেটা আমরা দিচ্ছি। কিন্তু হেটারোসিসে তো এই ধরনের দরকার নাই। হেটারোসিসে ছিল যার সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, সেখান থেকে পরবর্তীতে আমরা কিভাবে এস্টিমেশন করবো সেগুলো। কিন্তু ওই নলেজ গুলি কাজে লাগিয়ে যখন আমরা ভ্যাডি রিলিজ করতে যাব, তখন ভ্যাডি রিলিজকে আরো ফাইনাল টেস্ট করতে হবে, তখন সেটা করতেই হবে। কিন্তু প্রথম দিকে এত টেস্ট করে দরকার। প্রথম দিকে তো আমি প্রগ্রেশন করছি যে হেটারোসিস আছে কি না, সেটা আমরা জানছি অ্যাপ্রক্সিমেটলি। পরবর্তীতে সেটা ওইখানে ওই এই ভ্যারাইটি টেস্টিং এর যে লেটার যে টেস্টিং, ওইখানে তোমরা টেস্ট করেছো, এলএজি টেস্ট করেছো, দেখছো যে F1 এর সাথে মিড প্যারেন্টের হেটারোসিস সিগনিফিকেন্ট কিনা, F2 এর চাইতে ইনব্রিডিং ডিপ্রেশন F2 লেভেলে সিগনিফিকেন্ট কিনা, সেখানে কিন্তু টেস্ট তোমরা করেছো। কারণ কি একটার উপরে ট্রিপল স্টার দিয়েছো আর একটার উপরে NS দিয়েছো, সেটা ইন্ডিকেট করে ট্রিপল মানে কি 1% লেভেলে সিগনিফিকেন্ট, NS মানে নন সিগনিফিকেন্ট, এগুলো শেখানো হয়েছে, তাই না? ঠিক আছে, আজকে তাইলে আমাদের ক্লাস শিডিউল ছিল 11টা পর্যন্ত। বলো স্যার, এস টেস্টের ভ্যালুটা মানে যদি স্যার নন সিগনিফিকেন্ট হয় তাহলে কি স্যার আমরা জাস্ট কমেন্টে লিখে দিব যে তাদের মধ্যে ভেরিয়েশন নেই, আর তো প্রসিড করব না? রাইট। এফ টেস্টে যদি সিগনিফিকেন্ট ভ্যালু হয় তুমি লিখবা যেহেতু এফ হলো নন সিগনিফিকেন্ট, সো দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ভেরিয়েশন উইদিন দ্য মিন অফ দ্য টেস্টেড ভ্যারাইটিস অথবা টেস্টেড জিনোটাইপস অথবা লাইন। সুতরাং উইল নট প্রসিড ফর দ্য সেপারেশন, কারণ অলরেডি ইন্ডিকেশন আগে পেয়ে গেছে তাদের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। ওকে, ইউ আর কারেক্ট। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তাহলে ঠিক আছে, আশা রাখি ইউনিভার্সিটি খুলে তোমাদের সাথে ফিজিক্যালি দেখা হবে। তখন আমরা আরো যদি সময় পাই একদিন আরো একটা ক্লাসে আমরা বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো। বেসিক মিনিমাম যতটুকু না জানলে না এতটুকু আমরা কভার করার চেষ্টা করলাম। ঠিক আছে, তোমরা সবাই সাবধানে থাকো। ইউনিভার্সিটি হয়তো করবে কিনা জানি না, কিন্তু পরীক্ষার ঢাকা ইউনিভার্সিটি জুলাইয়ের 1 তারিখ থেকে পরীক্ষা নিবে। হয়তো আমাদেরও পরীক্ষা ফিজিক্যালি হয়তো হবে, একটা ব্যাচ হয়তো আগে আসবে। লেটস সি কি হয়, দেখা যাক আমরা কিভাবে ডিসাইড করি। ঠিক আছে, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সাবধানে থাকো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ক্লাসের রেকর্ডটা দিয়ে দিলে ভালো হতো স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখি আমি রেকর্ড করতেছি, তাহলে তোমাদেরকে দিয়ে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।